তোমার চোখে আমার সর্বনাশ। পঞ্চম পর্ব। লেখা মৌমিতা মৌ। ক্যান্টিনের চারপাশে সুন্দর প্রকৃতি চোখে ধরা পড়ে। কত প্রকারের গাছগাছালি, বিস্ময়কর রঙের ফুলেরা নিয়ে নিজেদের জগৎ তৈরি করে ফেলেছে যেন। উর্মিলার দৃষ্টি সেদিকেই নিবদ্ধ হয়ে পড়েছে। দিঘি ও উর্মিলার দেখাদেখি প্রকৃতি দেখতে আগ্রহী হয়ে পড়ল। তবে বিষয়টা বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ রেহান তার মুখ খুলেছে। রেহান বলল, দিঘি, লোকটার বয়স 28। তোর থেকে এত বড় বয়সের পুরুষের সাথে তুই থাকতে চাস? দিঘি ঠোঁট উল্টে বলল, বয়স দিয়ে কি হবে বল? এখন যদি পাপা আমার জন্য এরকম বয়সের ছেলেকে বিয়ের জন্য ঠিক করে, তখন সেটা ঠিক হবে, তাই না? শুধু আমি পছন্দ করি বলেই জিনিসটা ভুল হয়ে গেল। আমি সেটা বলতে চাইছি না। তুই আমাকে ভুল বুঝছিস, দিঘি। আচ্ছা, বুঝলাম। আর কি জানানোর ছিল তোদের? উর্মিলাই উত্তর দিল। বলল, বুঝলাম তোর বয়ফ্রেন্ড তোকে খুব ভালোবাসে। মানে কথাগুলোই এত ইমপ্রেসিভ ছিল, আমি তো একদম ফ্যান হয়ে গেছি। সিরিয়াসলি তুই অবাক হবি রেহানকে কথায় ঠেকাতে পেরেছে সে। তার কিছু কথায় রেহান আর কিছু বলতে পারেনি। রেহান হাসার চেষ্টা করে বলল, ও আচ্ছা। আর আমি যে ইচ্ছে করেই চুপ ছিলাম সেটা তোমার বোঝা উচিত ছিল। তুমি কি ভুলে গেছো লোকটা শেষে কি বলল আমাদের? উর্মিলা ঢোক গিলে দিঘির দিকে তাকালো। দিঘি চোখ উঁচিয়ে জানতে চাইল, রাজদীপ কি এমন কথা বলেছিল? রেহান উর্মিলাকে ইশারায় বলতে বলল কথাটা। তাই উর্মিলাই উত্তর দিল, মিস্টার রাজদীপ এই শহরের রাজা, সকল মানুষের অন্তঃপ্রাণ, এখানকার নেতা। নেতা? মানে? ওই যে রাজনীতিতে জড়িত থাকে যারা? দিঘি হতো বিহ্বল হয়ে জিজ্ঞেস করল। রেহান বলল, হম। এসব রাজনীতি কত ডেঞ্জারাস তুই জানিস? প্রত্যেক নেতাই টাকা খায়, কোন মানুষ তাদের বিরোধিতা করলে তাদেরকে মারতেও দ্বিধাবোধ করে না এরা। আর তুই কি না এমন ছেলেকে ভালোবাসলি? আচ্ছা, ওয়েট ওয়েট, তুই কি এই বিষয়ে কিছু জানিস না, দিঘি? দিঘি অগোছালো দৃষ্টিতে তাকালো দুজনের দিকে। ওর চোখের দৃষ্টি দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা এতদিন এই সম্পর্কে কিছুই জানত না। উর্মিলা জিজ্ঞেস করল, মিস্টার রাজদীপ কি বলেনি এসব বিষয়ে? আমরাও লোকদের কাছে এই বিষয়টা জেনে অবাক হয়েছিলাম, কারণ তুই কালকে বলার সময় এই বিষয়টা উল্লেখ করিসনি। তবে আমরা এক্সপেক্ট করিনি যে তুই নিজেও এই বিষয়ে জানিস না। দিঘি বলল, আমি জিজ্ঞেস করেছিলাম কি কাজ করে, কিন্তু আমাকে এই ব্যাপারে কখনো খুলে বলেনি। শুধু বলেছিল একসময় আমি নিজেই জানতে পারবো। রেহান দিঘির সম্পূর্ণ কথা শুনে বলল, লোকটা ঠিকই বলেছে, তুই এক সময় না এক সময় জেনেই গেলি। কিন্তু তুই এ বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেছিস। তোর উচিত ছিল আশেপাশের মানুষদের কাছে জিজ্ঞেস করা, যেমনটা আজকে আমরা জিজ্ঞেস করে জানতে পারলাম। দিঘি চোখ কুঁচকে বলল, যদি জানতাম রাস্তায় যে কাউকে জিজ্ঞেস করলে জানা যাবে, উত্তর পাওয়া যাবে, তাহলে তো আমি তখনই জিজ্ঞেস করতাম। কিন্তু আমি তো এটা জানতামই না যে সে নেতা হতে পারে। উর্মিলা, সেটা ঠিকই বলেছে দিঘি। কিন্তু এখন কি করবি, এটা গুরুত্বপূর্ণ কথা। আমি রাজদীপকে জিজ্ঞেস করব সে কোনো খারাপ কাজ করে নাকি। রেহান, তুমি জিজ্ঞেস করবে আর সে তোমাকে সব সত্যি বলে দেবে যেমন। মাথায় কোনো ঘিলু নাই এই মেয়ের। দিঘি মুখ ছোট করে বলল, আমি কিছু জানি না। রাজদীপ আমাকে মিথ্যে বলবে না আশা করি। আমার ওর উপরে বিশ্বাস আছে। আর তাছাড়া আমার মনে হয় না সে কোনো খারাপ কাজ করে। উর্মিলা, এটা তুই ঠিক বলেছিস। আমরা লোকজনের কাছ থেকে সব ভালো ভালো কথাই জানলাম। কেউ খারাপ বলেনি। তাহলে তো হয়েই গেল। আমি ঠিকই ছিলাম। রাজদীপ কারো সাথে খারাপ করতে পারে না। আর ভালো মানুষের সাথে তো কখনোই না। রেহান অতি বিশ্বাসের গলায় দড়ি। দিঘি হেসে ফেলল জোরে জোরে। রেহানের মাথায় থাপ্পড় মেরে বলল, বুদ্ধু, ওইটা অতি চালাকের গলায় দড়ি হবে। উর্মিলাও দিঘির হাতে তালি বাজিয়ে হাসল বেশ কিছুক্ষণ। রেহান মুখ ফুলিয়ে বসে রইল। রাগ করেছে বেচারা। দিঘি আর উর্মিলা অনেকক্ষণ ধরে রেহানের রাগ কমালো। তারপর তিনজনে মিলে মুভি দেখার প্ল্যান বানিয়ে ফেলল। নির্জন নিজের রুমে বসে বসে কিছু বিষয় নোট করছিল। একটা প্যাডে সে লিখতে লাগলো সন্দেহজনক বিষয়গুলো। সেদিন আরানকে অপহরণকৃত গাড়িতে যেই ব্যক্তিকে ড্রাইভার হিসেবে পাওয়া গিয়েছিল, তার ভিজুয়াল একটা ছবি বের করা হয়েছিল। সেই ছবিটা ছিল রোবোটিক ধরনের। ছবিটার সাথে রাজদীপের কিছু কিছু মিল পাওয়া গিয়েছিল, তবে পুরোপুরি নয়। তাই এটাকে নিয়ে রাজদীপকে কোনোভাবেই আটক করা সম্ভব নয়।
কালকে নির্জন রাতের দিকে নিজের কক্ষ থেকে বের হয়ে রেশমির কক্ষের সামনে গিয়েছিল। আলগা হয়ে থাকা দরজার ফাঁক দিয়ে রেশমিকে দেখার চেষ্টা করছিল সে। রেশমি তখনও ঘুমায়নি। তবে রেশমির সেবিকা ঘুমিয়ে পড়েছিল। রেশমি বিছানায় শুয়ে ঘুরন্ত ফ্যানের দিকে অক্লান্ত দৃষ্টিতে তাকিয়েছিল। রেশমির কপালে বিন্দু বিন্দু ঘামের অজস্র কণা ছড়িয়ে ছিটিয়েছিল। মনে হচ্ছিল মেয়েটা কোনো বিষয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে অথবা কোনো পুরনো অতীত তার চোখের সামনে আবছা হয়ে ভাসছে। নির্জন পায়ের পাতা আলগা করে এক আঙুলের উপর ভর দিয়ে রেশমির বিছানার সামনে আসলো। রেশমি বুঝতেই পারল না কখন ওর বিছানার সামনে কেউ এসে দাঁড়িয়েছে। নির্জন এই দক্ষতা ভালোই রপ্ত করেছিল বিভিন্ন অভিযানে। নির্জন রেশমির দিকে তাকিয়ে বলল, কেউ কি তোমার সাথে কোনো খারাপ কিছু করছে? রেশমি উপর নিচ মাথা নাড়িয়ে আনমনেই উত্তর দিল, হ্যাঁ। কিন্তু সে আমাকে না অন্য একজনকে খুব মারছে। সে অনেক ব্যথা পাচ্ছে। সে ব্যথা পেলেও মনে হচ্ছে আমি ব্যথা পাচ্ছি। আমার খুব ব্যথা লাগছে। রেশমি, ভয় পেও না। আমি তোমাকে বাঁচাবো। তুমি ঘুমানোর চেষ্টা করো। রেশমি ভীত স্বরে বলল, না আমি ঘুমাতে পারবো না। চোখ বন্ধ করলেই ওরা তাকে শক্ত করে ধরবে। মেরে ফেলবে ওকে। এসব দেখলে আমার আত্মা বেরিয়ে আসবে। আমি মারা যাব। তুমি অন্ধকার ভয় করো তাই না? রেশমি ফ্যানের ঘোড়ার দিকে সেইভাবে তাকিয়ে থেকেই বলল, হ্যাঁ খুব ভয় লাগে, আমি ঘুমাতে পারি না এজন্য। দিনে বেলা যখন ওষুধ দেওয়া হয় তখনই আমার ঘুম আসে। রাতে আমি ঘুমাতে পারি না। কিছু সময় অতিবাহিত হলে নির্জন রেশমির হাতের তালুতে নিজের হাত স্পর্শ করল। রেশমি নিজের ভ্রম থেকে বের হয়ে লাফ দিয়ে উঠে পড়ল। চিৎকার করতে গিয়েও করল না। রেশমি লোকটাকে দেখেছিল। রাজদীপ যে তাকে বাড়িতে নিয়ে এসেছে তাও সে জানে। নির্জন হাসল। ইশারা করে বলল চিৎকার চেঁচামেচি না করতে। রেশমি কিছু বলল না। চুপচাপ বসে আছে সে। নির্জন বলল, প্রথমেই সরি বলবো কারণ বিনা পারমিশনে আমি আপনার রুমে ঢুকে গেছি, যেটা একদমই উচিত হয়নি। রেশমি তারপরও নিশ্চুপ হয়ে আছে। নির্জন বিষয়টা দেখে বলল, আপনাকে দেখলাম ঘাম ঝরাতে। বুঝলাম কিছু একটা তো হয়েছেই। তাই জোরপূর্বক প্রবেশ করলাম। ভয় করবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। রেশমি মাথা নাড়ালো। নির্জন আবারও বলল, আপনি সবার সাথে এতদিন নাটক করছিলেন তাই না? আপনার ভাই বলল আপনি নিজের পুরনো স্মৃতি ভুলে বাচ্চা হয়ে গেছেন। বাচ্চাদের মতো ব্যবহার করেন, কিন্তু সেটা মিথ্যে তাই না? রেশমি মাথা নিচু করে নিজের শরীরে থাকা চাদরে আঁকিবুকি করতে লাগলো। নির্জন হাসিমুখ নিয়েই তাকিয়ে রইল রেশমির দিকে। বেশ কিছুক্ষণ পর রেশমি কথা বলল। সে বলল, আমি বারান্দায় যাব। আসুন। আপনি আগে আগে, আমি পিছে পিছে। রেশমি চাদর সরিয়ে বারান্দার দিকে অগ্রসর হলো। রেশমি যাওয়ার 5 মিনিট পরে নির্জন গেল সেখানে। নির্জন বলল, হ্যাঁ তাহলে এখন বলুন। আপনি কাউকে বলবেন না তো? নির্জন হেসে বলল, না আমি প্রমিস করছি কখনোই বলবো না। এমনকি কাউকে বলবো না। শুধু নিজের মধ্যে রেখে দিব। রেশমি কিছুটা আশ্বস্ত বোধ করল। দীর্ঘশ্বাস ফেলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। রেশমি ওর পাতলা কণ্ঠের স্বরে উত্তর করল, আপনি কিভাবে বুঝলেন যে আমি? রেশমি সম্পূর্ণ করল না তার কথা। নির্জন তাতেই যেন পুরো কথা বুঝে নিল। সে কিঞ্চিত হেসে বলল, আমার অভিজ্ঞতা আছে। এসব অনেক দেখেছি জীবনে। তাই আপনার অবস্থা দেখেও বুঝে গিয়েছিলাম, ম্যাডাম। অভিজ্ঞতা? রেশমি চমকিত হয়ে জিজ্ঞেস করল, আপনি চাইলে আমরা দুজন দুজনের সিক্রেট একে অপরের সাথে শেয়ার করতে পারি। ওকে। তাহলে সমান সমান হবে। আগে আপনি আপনারটা বলুন, ম্যাডাম। রেশমি বেশ চিন্তিত হয়ে পড়ল। লোকটাকে বিশ্বাস করা ঠিক হবে কিনা বুঝতে পারছে না সে। নির্জন নিজেই তাকে আশ্বস্ত করল। দুজনের কথা একে অপরের মাঝেই গোপন রাখবে তা বোঝানোর চেষ্টা করল। রেশমি রাস্তায় টিমটিম করে জ্বলতে থাকা ল্যাম্পপোস্টের দিকে তাকালো। কম্পিত ঠোঁট নিয়ে বলতে লাগলো, আপনি ঠিক বলেছেন, আমি নাটক করছি। আমি সত্যিই বাচ্চার মতো হয়ে পড়েছি এমনটা নয়, তবে কয়েক বছর জানি না আমি এমনই ছিলাম। কিন্তু এটা সত্যি, বিগত কয়েক বছরের স্মৃতি আমার মনে নেই। শুধু মাঝে মধ্যে আবছা আবছা দেখতে পাই। মনে হয় অনেক খারাপ কিছু হয়েছিল আমার সাথে। আমার সেগুলো কিছুই মনে নেই। তাও মনে হয় আমার শরীর এখনো জ্বলছে। কোনো ভয়ঙ্কর কিছুর জন্য এমনটা হচ্ছে। আমি ঘুমাতে পারি না রাতে। কোনো এক অজানা ক্ষত আমাকে ব্যথা দেয়।
চোখের সামনে ভেসে ওঠে। বুকে অজস্র ব্যথা হয়। এর মধ্যে কিছুদিন পর আমি বাথরুমে গিয়ে উপলব্ধি করতে পারি আমার শরীরের একটা অঙ্গ নেই যেই অঙ্গের কারণে মেয়েরা বাচ্চা নিতে পারে সেটা। আমি জানি না আমার সাথে কি হয়েছে কিন্তু এসব ভাবতে গেলে আমার শরীরে ঝিম ধরে যায়। ভেতর থেকে বমি উল্টি আসে। নির্জন চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলো। রেশমির কথা শেষ হলে সে বলল, আপনি ভুলে গেলেও অনেকে জানে আপনার সাথে কি হয়েছিল। কিন্তু তারপরও আপনি নাটক কেন করছিলেন যে আপনি আপনার নিজস্ব স্বকীয়তা হারিয়েছেন? আসলে যেদিন আমি পুরোপুরি সুস্থ হই, মানে নিজের শিশুসুলভ আচরণ থেকে বের হয়ে আসি, সেদিন আমি কিছুই মনে করতে পারছিলাম না। আমি বিছানায় শুয়েছিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল। আমার ভাই আর আকাশ দা ড্রয়িং রুমে বসে কথা বলছিল। আমাকে নিয়ে খুব চিন্তিত হয়েছিল তারা। তখন কিছু কথা শুনে আমি ডিসিশন নেই যে কি ধরনের কথা ছিল সেইগুলো। রেশমি মনে করতে লাগলো সেদিনের কথা। রাজদীপ বাসায় এসেছে কিছুক্ষণ আগে। রেশমির মেডিকেল রিপোর্ট আজকে দেওয়ার কথা ছিল। সেটাই ঢাকা থেকে নিয়ে এসেছে দুজনে। সাথে আকাশও ছিল। আকাশ সোফায় গা এলিয়ে দিল। বিরক্তিতে তার মাথায় আপনা আপনি হাত চলে গেল। রাজ বসেছে বিপরীত পাশের সোফাটিতে। হাতে থাকা মেডিকেল রিপোর্টটি বিরক্তের সাথে টেবিলের উপর ছুঁড়ে মারল। ঘড়িতে তখন 2টা বাজে। আকাশ বলল, রেশমি তাহলে সত্যি সত্যি আর ঠিক হবে না। ওই কেসটা ঝুলন্ত অবস্থায় সেই কবে থেকে পড়ে আছে। সেইবার কেসের লাস্ট কলে রেশমি গিয়ে কান্নাকাটি করল। আদালত তখন একটা রায় শুনিয়েছে। কিন্তু আমরা পুলিশের জোরাজুরিতে আবারও কেসটা রিওপেন করিয়েছি, কিন্তু লাভ কি হলো? রেশমির ডাক্তার বলেছিল 1 বছরের মধ্যে আশা করা যায় রেশমি ঠিক হয়ে যাবে। হয়েছে ঠিক। শি ইজ মেন্টালি সিক। এই কেস রিওপেন করে লাভ হয়নি। আবারও একই হবে। মান ইজ্জত এমনিই চলে গেছে, আবারও যাবে। তুই শুধু শুধুই কামলা খাটছিস। রাজদীপ নিজের মাথার 2 দিকে হাত চেপে ধরে বলল, চুপ থাকবি। তুই রেশমির অপমান করছিস। আমি করছি অপমান? তুই ওর ইজ্জত নষ্ট করছিস। পুরো শহর ওর সম্পর্কে জানে। খুব ভালো না। সবাই জানে আর্যদীপের মেয়ে, রাজদীপের বোন একজন আকাশ আর একটা কথাও বলতে পারল না। রাজদীপ নিজের হাত মুষ্টিবদ্ধ করে আকাশের মুখে 2-3টা ঘুষি মেরে দিয়েছে। ছেলেটার ঠোঁট কেটে রক্ত বের হয়েছে। রেশমি নিজের রুমেই হেলিয়ে রাখা দরজা দিয়ে সবকিছু শুনছিল। এভাবে দুজনের মারামারি দেখে হেঁচকি দিয়ে কেঁদে উঠল সে। মুখ চেপে ধরল, সাথে সাথে বিছানার সামনে পেতে রাখা চাদরে নিপা ঘুমিয়ে ছিল, সে উঠে যাবে এই চিন্তায়। আকাশ বলল, তুই আমাকে মারলি। আমি সত্যিটাই বলেছি, আশেপাশের গুটিকতক মানুষের মুখে শুনেছি আমি। রাজদীপ চিৎকার করে বলল, তো কি করব আমি? রেশমির একদিন সবকিছু মনে পড়বে এই আশায় বসে আছিলাম 1 বছর। আমি ওর সাথে যা হয়েছে সবকিছুর ন্যায় বিচার করতে চাইছি। এটা কি আমার ভুল? দুনিয়া জানলে জানুক, কিন্তু ওদের আমি আস্ত ছাড়ব না। ওইগুলোকে আমি নরকের ভাত খাইয়ে ছাড়ব। রাজের চিৎকারে সবাই যে যার ঘর থেকে বেরিয়ে আসলো। রেশমি দ্রুত নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রাজদীপের চিৎকার চেঁচামেচিতে সবার ঘুম উড়ে গেছে। রেশমির ঘরেও আওয়াজ আসছে। নিপাও ঘুম থেকে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। রাজের মা নিজের ঘর থেকে বেরিয়ে এসে এরকম অশান্তি দেখে কেঁদে ফেললেন। আকাশকে ধরে সোফায় বসালেন। আর্যদীপ এসে বললেন, রাজ, তুই আকাশকে মারছিস কেন? ও কি দোষ করেছে? মধ্যরাতে এগুলো কি ধরনের অভদ্রতা? রাজদীপ নিজের চোয়াল শক্ত করে বলল, ওর কথাগুলো পছন্দ হয়নি আমার। রাজের মা কটমট করে তাকিয়ে বলল, এজন্য মারামারি করবি? তোরা দুজনে ভাইয়ের মতো। যা সমস্যা হয়েছে মিটিয়ে নে আর আমাদের ঘুমাতে দে। এমনিতেই এক মেয়ে অপা হয়ে ঘরে পড়ে আছে। কি কুলক্ষণে সময়ে জানি এই মেয়েকে জন্ম দিয়েছিলাম যে আজকে এসব দেখতে হচ্ছে। মানুষের মুখ থেকে প্রতিনিয়ত কথা শুনতে হচ্ছে। রাজের বাবা বলল, মহিমা, কি বলছো এসব? এতে রেশমির কি দোষ ছিল? সব দোষ তো ওই বজ্জাতগুলোর। রেশমির দোষ? ওই মেয়েটা আমাদের ঘরের অলক্ষ্মী। যেদিন জন্ম হয়েছিল অনেক বড় ভূমিকম্প হয়েছিল সেদিন। আমাদের একতলার বাড়িটা ধসে পড়েছিল। ভাগ্য ভালো ছিল আমরা সেদিন বাসায় ছিলাম না। না হলে এই অলক্ষণে মেয়েটার জন্য মরেই যেতাম। নিজেও মরতো, সাথে আমাদেরও মারতো। জন্ম থেকেই অশান্তি করে এসেছে। রাজদীপ আবারও চিৎকার করে বলল, চুপ থাকো সবাই। আমার মাথা খারাপ করবে না।
আর মা তুমি এই ভেবে অলক্ষণে বলছো? তুমি একটা জিনিস ঠিকমতো ভেবে দেখো, রেশমির জন্ম হয়েছিল বলেই আমরা সেদিন বাসায় ছিলাম না। না হলে কিন্তু আমরাও বিপরীত দিকে থাকা প্রতিবেশীদের মতো 10 সেকেন্ডের ভূমিকম্পে মারা পড়তাম। সেই হিসেবে রেশমি কোনো অলক্ষণে মেয়ে না। আমার বোনকে দোষ দিতে আসবে না। একদিক দিয়ে এসব কেস নিয়ে পাগল হয়ে যাচ্ছি আমি, অপর দিক দিয়ে যা শুরু করেছো তোমরা। রাজদীপের এই কথার উত্তরে কেউ কিছু বলতে পারল না। আর্যদীপ শান্ত হয়ে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। রাজের মা আকাশের রক্ত মুছে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘরে চলে গেল। ঘরে ঢুকলে আবার আর্যদীপের সাথে আরেক দফা ঝগড়া হলো। আকাশ আর রাজদীপ বেশ কিছুক্ষণ চুপচাপ ছিল। একে অপরের মুখের দিকে তাকাচ্ছে না পর্যন্ত। রাজদীপ একসময় মেডিকেল রিপোর্টটি হাতে তুলে নিজের ঘরের দিকে প্রস্থান করল। নিপা দরজা ঠিকমতো আটকে দিল। এই রুমের দরজাটার খিলে একটু সমস্যা আছে, তাই বারবার খুলে যায়। নিপা রেশমিকে চেক করে নিজের জায়গায় ঘুমিয়ে পড়ল। নিপা ঘুমাতেই রেশমি নিজের বালিশ শক্ত করে আঁকড়ে ধরে একটু আগেই ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা স্মরণ করল। সবকিছু ভাবতেই ওর কান্না এসে পড়ল। তার সাথে কি ঘটেছিল এক ফোঁটাও ওর মনে পড়ছে না। নিজের মাথায় ধুমধাম বাড়ি মারতে লাগলো মনে করার জন্য। চোখ বন্ধ করে অঝরে অশ্রু ঝরালো। শুধু কিছু কথা মনে বারবার ঘুরতে লাগলো। রেশমি একটা অলক্ষণে মেয়ে, ওর ইজ্জত নষ্ট হয়েছে, শি ইজ মেন্টালি সিক। এই মেয়ে একটা অপা। জন্ম থেকেই অশান্তি করে এসেছে। রেশমি এরপর অনেক কান্নাকাটি করে চিন্তা করল এতদিন যেভাবে থেকে এসেছে সেভাবেই থাকবে সে। সবার সাথে ছোট বাচ্চাদের মতো ব্যবহার করবে। অন্তত যতদিন না সবকিছু মনে পড়ছে ততদিন এভাবেই কাটাতে চায় রেশমি। না হলে নিজের ভাইয়ের কাছে নিজেকে অপরাধী মনে হবে। তাই তো রাজদীপের সাথে ভালো ব্যবহার করলেও আকাশকে এরপর থেকে দেখতে পারে না রেশমি। খুব খারাপ লাগে যখন নিজের কাছের মানুষটার কাছে থেকে এসব কথা শুনতে হয়। রেশমির ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। সম্পূর্ণ ঘটনা বলা শেষে রেশমি তাকালো নির্জনের দিকে। লোকটার চেহারা ভাবলেশহীন দেখাচ্ছে। রেশমি জিজ্ঞেস করল, কিছু বলছেন না যে? কি লাভ? কতদিন এভাবে কাটাবেন? আপনার সাথে যা হয়েছে তাতে আপনার কোনো দোষ নেই। এভাবে নিজেকে গুটিয়ে রাখা কি উচিত হচ্ছে? রেশমি হাসল। হাসতেই মেয়েটার সুন্দর সাদা ফোকা ফোকা দাঁতগুলো বেরিয়ে আসলো। নির্জনের চোখ কিছুক্ষণ সেদিকেই আটকে রইল। নির্জন চোখ ফিরিয়ে আবারও সামনে তাকালো। রেশমি বলল, আমাদের মেয়েদের জীবন অনেক কঠিন বুঝলেন, মিস্টার। আমার যতদূর মনে পড়ে এক বোর্ডের পরীক্ষায় খারাপ করেছিলাম বলে মা বলছিল আমার জন্য মানুষদের সামনে মুখ দেখাতে পারছে না। রাস্তায় কারো সাথে দেখা হলে নাকি আমার রেজাল্টের কথা জিজ্ঞেস করে, তখন মা কিছুই বলতে পারে না। লজ্জায় নাকি তার মাথা কাটা যায়। ওইসব কথা শুনে সত্যিই নিজের প্রতি ঘৃণা হয়েছিল আমার। বাবা যদিও কিছু বলেনি, মা যা বলে তাই। তাহলে ভাবুন এখন এই ধরনের ঘটনার জন্য মা আমার সাথে কিরকম ব্যবহার করত। আমি তো এমনিতেই এতটুকু বিষয় জেনে নিজের দিকে তাকাতে পারছি না। যখন আমার সবকিছু জানা থাকবে আর মা আমার সাথে এমন ব্যবহার করবে তখন তো আমার বাঁচার ইচ্ছেটাই মরে যাবে। নির্জন মাথা দুলিয়ে বলল, বুঝলাম। আপনি ঠিক বলেছেন। অনেক বুদ্ধিমতী আপনি। কিন্তু এভাবে সারা জীবন কাটিয়ে দিবেন? জানি না। আমার ভবিষ্যৎ কি আমি জানি না। অতীত কি জানি না। জানতেও ইচ্ছে করছে না। শুধু মনে হচ্ছে সবার কাছ থেকে একটু ভালোবাসা পেলেই আমার জীবনটা সুন্দর করে কেটে যাবে, আর কিছু চাই না। কিন্তু তা তো হয় না। হুম। যাই হোক, বাদ দিন এসব। আপনি বলুন, কি সিক্রেট আপনার? তাছাড়া আমার ভাইয়ার কে হন আপনি? দেখে তো ভাইয়া থেকে ছোটই মনে হচ্ছে। নির্জন বাঁকা হেসে বলল, আমি আপনার ভাইয়ার কেউ হই না। সত্যি বলতে আপনার কেসটার ইনভেস্টিগেশন করতেই আমি এখানে এসেছি। কি? আপনি ডিটেকটিভ? ধরে নিন সেরকম কিছুই। আমি আপনার সাথে যারা খারাপ করেছে তাদের বিপক্ষে সূত্র খুঁজতে এসেছি। ভাইয়া জানে এসব। ওহু। আপনাকে বললাম না এটা সিক্রেট, কাউকে বলবেন না এসব কথা, না হলে কিন্তু আপনার সত্যি ও ফাঁস হয়ে যাবে। না না, বলবো না কখনো। কিন্তু এখানে পাওয়া যাবে ওদের? হ্যাঁ, পাওয়া যাবে তো। এজন্যই তো আমি এই শহরে এসেছি। আপনার এই কেসটার প্রতি আমার অনেক ইন্টারেস্ট। ও আচ্ছা। তাহলে তো ভালোই হলো, ভাইয়ার অনেক সাহায্য হবে। ভাইয়া সেই কবে থেকে অপরাধীদের ধরতে চাইছে, কিন্তু হচ্ছে না। আপনি আশাতে খুঁজতে এসেছি। ভাইয়া জানে এসব। ওহু।
আপনাকে বললাম না এটা সিক্রেট, কাউকে বলবেন না এসব কথা, না হলে কিন্তু আপনার সত্যি ও ফাঁস হয়ে যাবে। না না, বলবো না কখনো। কিন্তু এখানে পাওয়া যাবে ওদের? হ্যাঁ, পাওয়া যাবে তো। এজন্যই তো আমি এই শহরে এসেছি। আপনার এই কেসটার প্রতি আমার অনেক ইন্টারেস্ট। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো, ভাইয়ার অনেক সাহায্য হবে। ভাইয়া সেই কবে থেকে অপরাধীদের ধরতে চাইছে, কিন্তু হচ্ছে না। আপনি আসাতে হয়তো কোনো সুরাহা করা যাবে। নির্জন মাথা ঝাঁকালো। এভাবেই কালকে রেশমির প্রতি একটা বিশ্বাস অর্জন করে নিয়েছিল সে। কিন্তু আজ দুপুরে রাজদীপের কথাবার্তায় মনে হলো যদি কিছু করা না যায় তাহলে কালকেই এই জায়গা থেকে প্রস্থান করতে হবে তাকে। কিন্তু এরকমটা হলে তো চলবে না। রাজদীপের সবকিছু তার চোখের সামনে থেকে পরখ করতে হবে। দূরে থাকলে সেটা কিভাবে হবে এটাই ভাবছে সে। রেশমির জন্য মাঝে মাঝে এই বাড়িতে আসা যাওয়া করা যেতেই পারে, কিন্তু অনেক দিন ধরে এখানে থাকা একটা সন্দেহের ব্যাপার হয়ে যায়। রাজের মা নির্জনকে খেতে ডাকতে আসলো। নির্জন দ্রুত সব কাগজপত্র গুছিয়ে নিতে নিতে বলল, আসছি আন্টি। খেতে যাওয়ার সময় নির্জন দেখল রাজদীপ এখনো বাড়ি ফেরেনি। রাজদীপের বাবার সাথে হালকা পাতলা কথা চলল। খাওয়া দাওয়া শেষে নির্জন কিছুক্ষণ সোফায় বসে রাজদীপের বাবার সাথে টেলিভিশন দেখতে লাগলো। টেলিভিশনে ক্রিকেট খেলার ম্যাচ চলছিল। সেটাই মজায় মজায় দেখছিল দুজনে। রাজ স্পোর্টস জাতীয় জিনিসপত্র দেখতে পছন্দ করে না, তাই ওর বাবাকে একা একাই দেখতে হয়। একা এক ঘরের মধ্যে দেখতে আসলেই মজা লাগে না উনার কাছে। হই হুল্লোড় হলেই খেলায় মজা আসে, যেটা আজ নির্জনের সাথে দেখে হলো। নির্জন যেটা অনুমান করছে সেটাই মিলে যাচ্ছে। আর্যদীপের বেশ ভালো লাগছে বিষয়টা। ছেলেটা খুবই বিচক্ষণ, বুঝতে পারল সে। রাজের মায়ের মধ্যে নিজের সব ধোয়া মোছার কার্যক্রম সেরে রাজের জন্য আলাদা করে খাবার টেবিলে বেড়ে রাখলেন। এই ছেলেটা প্রতিদিন দেরি করে আসে, এজন্য একসাথে খাওয়া হয়ে উঠে না কারো। অন্যদিকে রেশমি খায় নিজের রুমের ভেতর বসে। প্রথম প্রথম ডাইনিং টেবিলে বসিয়ে খাওয়াতে চেয়েছিল, কিন্তু যে কান্নাকাটি করে বমি করে দিত আর দুষ্টুমি করত, সবার খাওয়ার রুচি এমনিতেই নষ্ট হয়ে যেত। তারপর থেকেই রেশমিকে ঘরে আলাদা করে খাবার দেওয়া হয়। খুবই পাতলা খাবার। ভারী কিছু খেলেই মেয়েটা বমি করে ভাসায়। রেশমিকে দেখে এসে রাজের মা নিজের রুমে চলে গেলেন। ম্যাচ শেষ হলে আর্যদীপও কিছুক্ষণ নির্জনের সাথে গল্প গুজব করে নিজের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেলেন। নির্জন আরও কিছুক্ষণ বসে টেলিভিশনের চ্যানেল পাল্টাতে থাকল। একসময় সবকিছু যখন চুপচাপ প্রতিপন্ন হলো তখনই সে রাজদীপের রুমের দিকে এগিয়ে গেল। রাজদীপের রুম লোকর ছিল। এটা নির্জন আগেই বুঝেছিল এমন কিছু একটা হবে। তাই আগে থেকেই একটা কাঁটা নিয়ে এসেছিল। নিজের পকেট থেকে সেটা বের করে কতক্ষণ লোকের ভেতর খোঁচাতে থাকলো। অনেকক্ষণ পর লোকটা খুলতে সক্ষম হলো সে। লক ঘুরিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করল নির্জন। চোখ ঘুরিয়ে সম্পূর্ণ ঘরটিকে পরখ করে নিল সে। বিশেষ কিছু চোখে পড়ল না। মোটামুটি যেমন হওয়ার কথা তেমনই। বিছানার পাশে দুইটা ডাম্বেল পড়ে থাকতে দেখা গেল। নির্জন বুঝতে পারল রাজদীপ নিয়মিত ব্যায়াম করে এসব দিয়ে। নির্জন ধীরে ধীরে পুরো রুমটায় হেঁটে হেঁটে দেখতে লাগলো। টেবিলের সামনে দাঁড়ালো নির্জন। কয়েকটা বই খাতা পড়েছিল সেখানে। নির্জন সেগুলো হাতে নিতেই কোথা থেকে যেন একটা কালো বেড়াল এসে এই রুমটার মধ্যে ছোটাছুটি শুরু করে দিল। নির্জন প্রথমে ভয় পেয়ে গিয়েছিল। দ্রুত বই খাতা রেখে দিল সে। এভাবে বেড়ালটা দৌড়াদৌড়ি করলে তো পুরো রুমটা অগোছালো হয়ে পড়বে। তাই বেড়ালটা ধরতে লেগে পড়ল সে। বিড়ালটা দৌড়াদৌড়ি করছে আর নির্জন ধীরে ধীরে তার পেছনে হাঁটছে। হঠাৎ করে এক জায়গায় চোখ পড়ল নির্জনের। কালো কুচকুচে বিড়ালটাও থেমে গেল সেখানে। নির্জন নিচু হয়ে সেই জায়গাটা দেখতে থাকলো। মনে হচ্ছে এখানে একটা দরজা আছে। নির্জন হাত দিয়ে আওয়াজ করে বোঝার চেষ্টা করলো। নির্জনের তাই মনে হলো। কিন্তু কিছু করার আগে বাইরে থেকে আওয়াজ হচ্ছে মনে হলো নির্জনের। তাই বিড়ালটাকে বাইরে ছেড়ে দিয়ে দরজা লক করে যা অগোছালো হয়েছিল সব ঠিকঠাক করলো। তারপর চোখ ঘুরিয়ে আলমারির পাশে থাকা চিকন জায়গায় নিজের জায়গা করে নিল। রাজদীপ এসে নিজের রুমের দরজার লক চাবি দিয়ে খুলল। ঢুকতে গিয়েও কিছুতে আটকালো সে। একটা অপরিচিত গন্ধ রাজদীপের নাকে লাগছে। রাজদীপ নাক দিয়ে সেটা বোঝার চেষ্টা করল। কিন্তু কালো বিড়ালটা সেই কর্মে ব্যাঘাত ঘটালো। রাজদীপের পায়ে ঘষাঘষি করতে লাগলো সে। রাজদীপ কালো বিড়ালটাকে হাতে নিয়ে আদর করে বাইরের বারান্দায় রেখে আসলো।
কিন্তু বিড়ালটা সেখানে থাকতে চাইছে না। রাজদীপের সাথে ওর রুমে যেতে চাইছে। কিন্তু রাজদীপও নিতে চাইছে না। শরীর খুব ক্লান্ত। সে ফ্রেশ হয়ে একটু ঘুমাতে চায়। রাজদীপ তাই দৌড়ে নিজের রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। জামাকাপড় খুলে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। এই সুযোগে নির্জন ধীরে ধীরে বেরিয়ে আসলো রুমটি থেকে। রুমের বাইরে যেতেই দেখতে পেল বিড়ালটি দাঁড়িয়ে মেও মেও করছে। নির্জন ইশারা করে চুপ করতে বলল। কিন্তু বিড়ালটা করছে না, তাই এক প্রকার বাধ্য হয়েই কোলে তুলে নিয়ে বারান্দার দিকে চলে গেল সে। হাঁফ ছেড়ে বাঁচল যে রাজদীপের কাছে ধরা খেতে হয়নি আজ। এই বিড়ালটা যে তার জন্যই অপেক্ষা করছিল বাইরে, এটাও বুঝতে পারল নির্জন। কিন্তু হঠাৎ করে বিড়াল আসলো কোথা থেকে এটাই বুঝল না। আগের দিনও তো এটাকে চোখে পড়ল না। রাজদীপ ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে দিল। ঘড়ির কাঁটার দিকে তাকালো, দেখলো রাত 2টা বাজে। ঘুম আসছে, কিন্তু দিঘিকে কল না দিলে মেয়েটা রাগ করবে, কিন্তু এত রাতে ফোন দেওয়াও কি ঠিক হবে? এই ভাবতে ভাবতে রাজদীপ ঘুমিয়ে পড়ল। নির্জন বিড়ালটাকে আদর করতে করতে ভাবুক হয়ে বাইরে তাকিয়েছিল। তখনই রেশমি আসলো। পুরো ঘর তখন অন্ধকারে জর্জরিত ছিল। রেশমি নির্জনের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি হলো, ঘুমাননি আপনি? নির্জন রেশমির পায়ের শব্দ আগেই শুনেছিল। তাও বিস্ময় হওয়ার ভান করে রেশমির দিকে তাকালো। বলল, আপনি এত রাতে? বাথরুমে গিয়েছিলাম। পরে কারো ছায়া দেখতে পেলাম ঘর থেকে। তাই আসলাম। আচ্ছা, বুঝতে পারলাম। আমারও ঘুম আসছিল না। রেশমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত চুলকাতে লাগলো। নির্জন আর চোখে সেটা খেয়াল করল। বিড়ালটাকে নিচে ছেড়ে দিল সে। দেখতে দেখতেই এক লাফে বিড়ালটা বারান্দা দিয়ে কোথায় চলে গেল কেউ জানল না। রেশমি হেসে বলল, এটা ওপরের বাসার বিড়াল। মাঝে মাঝে আমাদের এখানে এসে পড়ে। ঘোরাঘুরি করে চলে যায়। নির্জন বিড়ালের বিষয়টা এখন বুঝতে পেরে দীর্ঘ হাসি দিল। মাথা বাড়িয়ে দেখতে লাগলো বিড়ালটা কোন দিক দিয়ে কোথায় গেল। কিন্তু তা আর বোঝা গেল না। সে দেরি করে ফেলেছে। রেশমি আগের মতোই চিন্তিত হয়ে দুটো হাত একে অপরের সাথে ঘষছে। নির্জন ইশারা করে বলল, কিছু বলবেন? বলে ফেলুন। আসলে কালকে আমি আপনার সাথে খুব সরলভাবে সবকিছু বলে দিয়েছিলাম। ব্যাপারটা ভেবেই আমার কেমন জানি অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে আমি একদম বদলাইনি। এত তাড়াতাড়ি একজনকে বিশ্বাস করে ফেললাম। মনে হচ্ছে নিজেকে মেরে ফেলি। প্রতিদিন খুব ভয় কাটাই আমি। কেউ যাতে আমার আচরণে কিছু টের না পায় সেটা চিন্তা করতে করতে আমার সারা রাত যায়। প্রতিদিন রাতে নতুন ভাবে নিজেকে তৈরি করি। নিজের বাড়িতে নিজেই বন্দি হয়ে থাকি। কিন্তু কালকে হঠাৎ এসে যখন আপনি আমাকে ধরে ফেললেন, আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার চিন্তা শক্তি হারালাম। কিভাবে রিয়েক্ট করতে হবে আমি ভুলে গেলাম। খুব বড় একটা বোকামি করেছি আমি। নির্জন হেসে ফেলল। বলল, মিস রেশমি, রিল্যাক্স, আমি জানি। আমিও খানিকটা অবাক হয়েছিলাম যখন আপনি অকপটে সব কথা আমাকে বলে দিলেন। বুঝতে পারলাম আপনি খুব সহজ সরল, তবে খুব ইনোসেন্ট। আর সেই ইনোসেন্টনেস এর সুযোগ নিয়ে হয়তো নরপিশাচগুলো আপনার সাথে এরকম করেছে। এখানে আপনার কোনো দোষ নয়। এক এক মানুষ এক এক ভাবে তৈরি হয়েছে। সবাই যে স্ট্রং একটা হৃদয় নিয়ে জন্ম নিবে সেটা তো কথা নয়, তাই না? হয়তো যখন আমি আপনার সাথে কথা বলছিলাম তখন আপনার আমাকে বিশ্বাস করতে ইচ্ছে হয়েছে, আপনার বিশেষ হরমোন সেরকম ভাবেই নিঃসৃত হয়েছে। এজন্য আপনি আপনার কথাগুলো আমাকে খুলে বলেছিলেন। তাই এতটা চিন্তিত হওয়ার কিছু হয়নি। কিন্তু তাও কয় বছর আমাকে কেউ বুঝতে পারেনি। সত্যি বলতে বোঝার চেষ্টা করেনি আমার মনের কথা। আমাকে কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করেনি। আমি একা একটা ঘরে বন্দি ছিলাম। আমার জন্য নার্স ঠিক করা হয়েছে। কিন্তু সে তো আমার খেয়াল রাখে। একঘেয়েমিতায় কেটে যাচ্ছিল। খুব বায়না করে মায়ের সাথে যখন বাইরে যেতাম মনে হতো খোলা আকাশে মুক্ত পাখিদের মতো উড়ছি আমি। খুব ভালো লাগতো এই আলো বাতাসের স্রোতে নিজের গা ভাসাতে। মা যদিও বিরক্ত হতো, তবে সব সময় না। আমি জানি মা আমাকে নিয়ে বিরক্ত হলেও একসময় নিজেই কান্নাকাটি করতো আমার এই অবস্থার জন্য। তারপরও ইচ্ছে করতো না নিজের এই অবস্থার কথা কাউকে বলতে। জানি কয়দিন সমাজ আর সবাই আমাকে সিম্প্যাথি দেখাবে, তারপর সব জায়গায় আমাকে কথা শুনতে হবে। এই ভেবে আমি সত্যি বলার জন্য এক পা এগোলেও বারবার আমি 2 পা পেছনে চলে যাই। আর কালকে যখন আপনি আমার আসল সত্তাকে চিনতে পারলাম, নিজের বিবেক বুদ্ধি হারিয়েছি আমি।
মনে হয়েছিল অন্তত একজন মানুষ হলেও আমার কষ্টটা বুঝতে পেরেছে। ভাইয়া আমার খুব খেয়াল রাখে কিন্তু সেও আমাকে বোঝেনি। আকাশদা আমাকে ছোটবেলা থেকে চেনে। সেও আমাকে চিনতে পারেনি। বুঝতে পারেনি আমার ভিতরে যে প্রচণ্ড রকমের ঝড় চলছে। কিন্তু আপনি পারলেন। এটাই হয়তো যথেষ্ট কারণ ছিল আপনাকে সবকিছু খুলে বলার। নির্জন হেসে বলল, আপনি সত্যিই অনেক বুদ্ধিমতী কিন্তু বাচ্চা টাইপের। এই যে এত কিছু আমাকে খুলে বললেন। আমি কিন্তু এত কিছু একবারও আপনার মুখ থেকে শুনতে চাইনি। কিন্তু আপনি আবারও আপনার সরলতার পরিচয় দিলেন, মনের কথাগুলো খুলে বললেন আমাকে। রেশমি নিজের মুখ চেপে ধরল। নির্জন ফিক করে হেসে উঠল। রেশমি বলল, আসলে অনেক দিন এত খোলামেলাভাবে কারো সাথে কথা বলিনি। আমি কিন্তু অনেক কথা বলতে পারি। বান্ধবীদের সাথে কথা বলতে বলতে দিন থেকে রাত হয়ে যেত। তাও আমার কথা শেষ হতো না। কিন্তু এত দিন নিজেকে কিভাবে চেপে রেখেছি সেটাই বুঝতে পারছি না। নির্জন বলল, বুঝতে পেরেছি, ম্যাডাম। এবার নিজের রুমে যান। এটাই আপনার জন্য ভালো হবে। না হলে আপনার নার্স উঠে গেলে দুজনের জন্যই খারাপ কিছু হবে। ঠিক আছে। আপনিও ঘুমাতে যান। আমার এই বাড়িতে আজকে শেষ দিন। তাই নির্ঘুম রাত কাটাচ্ছি। শেষ দিন মানে? রেশমি চমকিত হয়ে জিজ্ঞেস করল। আপনার ভাইয়া কালকে সকাল হতেই চলে যেতে বলেছে আপনাদের বাড়ি থেকে। মেসে উঠতে বলেছে। রেশমি মুখ গোমরা করে বলল, কেন এরকম করলো ভাইয়া? আপনি কি করেছিলেন? তেমন কিছুই তো করিনি কিন্তু মিস্টার রাজদীপের হয়তো আমাকেই সন্দেহ হয়েছে। রেশমি ভাবুক হয়ে নিজের রুমের দিকে চলে গেল। নির্জন বারান্দায় দাঁড়িয়ে একাকী সময় কাটালো। ঝগড়াঝাটি মিটে যাওয়ার পর আজকে আবারও রাজদীপের সাথে দেখা হবে দিঘির। আজকে যদিও বৃহস্পতিবার, ভার্সিটি বন্ধ, কালকেই বাড়িতে ফেরার কথা কিন্তু দিঘি ফোনে বাবাকে আসতে পারবে না জানিয়ে দিয়েছে। কারণ হিসেবে দর্শিয়েছে আজকে বন্ধ থাকলেও এক্সট্রা ক্লাস আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। মানে করতেই হবে তাকে। এটার উপরে পরীক্ষায় মার্কিং এর কিছু অংশ নির্ভর করছে। উর্মিলার সাথেও বাবার কথা বলিয়ে দিয়েছে। তাই সোহান মল্লিক প্রথমে না মানলেও পরে আবার ঠিকই মেনে নিয়েছে। সকাল সকাল রেহান আর উর্মির সাথে হাঁটতে বের হয়েছিল। তখনই দুজনকে দিঘি জানায় রাজদীপের সাথে ঘুরতে যাবে। রেহান কিছু বলতে নিয়েও বলে না। কিই বা বলবে, বেশি বাড়াবাড়ি করলে দিঘি রেহানকে খারাপ ভেবে বসবে। তাই কিছু বলেনি। উর্মিও রেহানের দিকে তাকিয়ে ছেলেটার মনের কথা বুঝতে পারছে। তাই সে বলল, আচ্ছা রেহান, দিঘি না থাকলে কি হয়েছে? আমরা দুজনেও তো ঘোরাঘুরি করতে পারি তাই না? এমনিও হোস্টেলে থেকে বড় হয়ে যাব। কোথাও ঘুরে আসি চলো। দিঘি মাথা দুলিয়ে উর্মিকে সায় দিয়ে বলল। উর্মি একদম ঠিক বলেছে। রেহান অন্যমনস্ক হয়েছিল। উর্মির কথায় তাই থতমত খেয়ে গেল। কিছুক্ষণ চিন্তা করে বলল, না না, আমার আজকে গুরুত্বপূর্ণ হোম টাস্ক আছে। ওইটা করতে হবে। তুমি কোথায় করবে হোম টাস্ক? ক্যাম্পাসেই করব। তাহলে তো হয়েই গেল। আমিও আসছি। কিন্তু, কোনো কিন্তু না, আমার এত বন্ধু বান্ধব নেই। কিন্তু যাদের আমি নিজের বন্ধু মনে করি তাদের সাথেই সময় কাটাতে ভালো লাগে। তাই প্লিজ না করো না। রেহান চুপচাপ মাথা নাড়ায়। উর্মিকে আজকে কিছুটা অন্যরকম ঠেকেছে রেহানের কাছে। কিন্তু বেশিক্ষণ পাত্তা দিল না রেহান। হাঁটাহাঁটি শেষে সবাই মিলে ডাবের পানি খেয়ে হোস্টেলে ফিরল। রাজদীপ বলেছিল ঠিক 9:30টার দিকে বাস স্ট্যান্ডে অপেক্ষা করবে দিঘির জন্য। দিঘি তার আগেই স্নান সেরে পরিপাটি হয়ে নিল। সকালের খাবার দেওয়া হয় বলে রুমমেটরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। আজকেও উঠে গিয়েছিল। দিঘিকে এভাবে সাজগোজ করে রেডি হতে অবাক হলো সকলে। অস্মিতা দিঘির কাছে এসে বলল, কোথায় যাচ্ছ দিঘি? দিঘি হেসে উত্তর করল, ঘুরতে যাব। আপু তুমি চোখে আইলাইনারটা দিয়ে দেবে। বাসায় থাকতে আমাকে অন্য কেউ সাজিয়ে দেয়। কিন্তু এখানে তো আর আমাকে সাজানোর জন্য কেউ নেই তাই। পারুল বিছানা থেকে উঠে এসে বলল, দিঘি বাচ্চা, তুমি খুব ইমোশনাল করে দাও আমাদের। চুপচাপ বসো। আমরা দুজনে মিলে সাজিয়ে দেই তোমাকে। অস্মিতা চুল খুব সুন্দর করে বাঁধতে পারে। আর আমি ভালো মেকআপ করতে পারি। তাই বসো, তোমার এই ড্রেস অনুযায়ী হালকা মেকআপ করে দেই। অস্মিতাও পারুলের সাথে সায় দিল। দিঘি আনন্দে আত্মহারা হয়ে পড়ল। মাথা নাড়িয়ে চুপচাপ চেয়ারে বসে পড়ল। অস্মিতা আর পারুল খুব সুন্দর করে দিঘিকে সাজিয়ে দিল। দিঘি নিজেকে আয়নায় দেখে নিজেই ভড়কে গেল। নিজের এরকম রূপ কখনো আগে দেখেনি সে।
খুশিতে সে দুজনকে একসাথে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমরা দুজনে বেস্ট। অস্মিতা দিঘির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, একদম ওয়েস্টার্ন নায়িকা লাগছে তোমাকে। পারুলও বলল, না না বেবি ডল, ওকে বাচ্চাই লাগে আমার কাছে, আর সাজিয়ে এখন পুতুল পুতুল লাগছে। দিঘি হেসে ফেলল। আজকে এত এত খুশি খুশি লাগছে সে ভাষায় প্রকাশ করতে পারছে না। দুই আপুর আচরণে আগে মনে হয়নি এত মিশুক দুজনে। প্রথম প্রথম ভেবেছিল এই রুমে হয়তো তাকে একান্তেই সময় কাটাতে হবে, কিন্তু তা আজকে ভুল প্রমাণিত হলো। আজকের আবহাওয়া অত্যন্ত সহনশীল। আকাশের চেহারা অতি সুন্দর, মনে হচ্ছে দিঘি ঘুরতে যাবে বলে নম্রভদ্র আচরণ করছে। দিঘি আবহাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। একটা রিকশা নিয়ে নিল বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য। কখনো যাওয়া হয়নি বাস স্ট্যান্ড এর দিকে, তাই দিঘি এই রাস্তা সম্পর্কে অজ্ঞাত। বাস স্ট্যান্ডের দিকে রিকশা থামতেই দূর থেকেই দেখা গেল রাজদীপকে। লোকটা ফোনে কথা বলছে আর আশেপাশে তাকাচ্ছে বারবার। দিঘি ভাবল হয়তো তাকেই খুঁজছে। দিঘির মুখে বিস্তৃত হাসি লক্ষ্য করা গেল। সে ভাড়া মিটিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকটায়। রাজদীপের পিছনে গিয়ে দাঁড়ালো, কিন্তু রাজদীপ সেটা লক্ষ্য করল না। দিঘি কিছুক্ষণ রাজদীপকে পর্যবেক্ষণ করে নিল। রাজ আজকে ডেনিম জিন্স পরেছে, উপরে টি শার্ট, আর তার উপর আবার পাতলা শার্ট পরিধান করেছে। সব সময়ের মতো মুখে মাস্ক। দিঘির কাছে এত দিন পরে বিষয়টি পরিষ্কার হলো যে রাজদীপ তার সাথে দেখা করতে আসলেই মাস্ক কেন পরত। এই শহরের বিশিষ্ট ব্যক্তি রাজদীপ। মানুষ একটা মেয়ের সাথে দেখে নিলে কি ভাববে। রাজদীপের ফোনে কথা শেষ হয়েছে। ব্যস্ত ভঙ্গিতে সামনে এগিয়ে দিঘিকে খোঁজার চেষ্টা করছে সে। দিঘি লক্ষ্য করে রাজদীপের দিকে এগিয়ে গিয়ে ওর কনুই এর শার্টটা কিঞ্চিত টানল যাতে রাজদীপ দিঘির দিকে দৃষ্টি জ্ঞাপন করে। আর তাই হলো। রাজদীপ তাকাতেই দিঘি হাত বাড়িয়ে দিল তার দিকে, কিন্তু রাজদীপ সাথে সাথেই কিছু বলতে পারল না। দিঘিকে দেখে কয়েক মুহূর্তের জন্য সে শক পেয়েছে। কয়েকবার চোখের পলক ফেলে গভীরভাবে দেখে নিল নিজের প্রিয় মানুষটিকে। রাজদীপের উত্তর না পেয়ে দিঘি হাত নামিয়ে নিতে লাগল, কিন্তু রাজদীপ তার আগেই দিঘির বাম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে ধরল। আনমনেই উচ্চারণ করল, সুন্দর লাগছে। অদ্ভুত শিহরণ বয়ে গেল দিঘির শরীর জুড়ে। রাজদীপ কয়েক সেকেন্ড সময় নিয়ে দিঘিকে নিয়ে উঠে গেল সামনে অপেক্ষারত বাসটিতে। টিকেট অনুযায়ী সিট বেছে নিল। রাজদীপ দিঘিকে জানালার পাশের সিটে বসার সুযোগ করে দিয়ে নিজে পাশে বসল। দুজনের মাঝখানে কিছুটা দূরত্ব বজায় রেখেই বসল রাজদীপ। বিষয়টা খেয়াল করল দিঘি। বাসটির ড্রাইভার সম্পূর্ণ ভরে যাওয়া পর্যন্ত অপেক্ষায় বসে আছে। দিঘি রাজদীপের দিকে তাকিয়ে বলল, আমার বন্ধু বলল আপনি আমার থেকে এত বড়, তো সেই হিসেব করে আমি বুঝতে পারছি না আপনাকে আপনি করে ডাকবো নাকি তুমি করে ডাকবো। তাই আপনিই বলে দিন কোনটা ডাকবো। রাজদীপ হেসে বলল, তুমি যখন ইচ্ছে আপনি ডাকতে পারো, যখন ইচ্ছে তুমি ডাকতে পারো। শুধু আমাকে ডাকলেই হলো বুঝলে। বুঝলাম। এখন বলো তোমার নাম হচ্ছে রাজদীপ। তুমি দুটো নাম নিয়ে বসে আছো, রাজ আর দীপ। এখন আমি রাজ ডাকবো নাকি দীপ বলে ডাকবো অথবা রাজদীপই ডাকবো? টু মাচ কনফিউজড আমি, রাজদীপ। কোনটা ডাকবো আমি? রাজদীপ দিঘির মাথায় টোকা দিয়ে বলল, পাগল মেয়ে একটা, যখন যেটা মন চায় ডাকবে। আচ্ছা শোনো, একটা ব্যাপার তোমাকে শিখিয়ে দেই, রাজ বলে ডাকলে তুমি মনে করবে বড় কোনো ক্যারেক্টার এর চরিত্র আমি, দীপ ডাকলে মনে করবে তোমার প্রিয় মানুষ, আর মনটা আমার নরম আইসক্রিমের মতো, আর রাজদীপ ডাকলে মনে করবে অনেক প্রভাবশালী ব্যক্তি, দুনিয়ার কাছে বদরাগী কিন্তু তোমার ক্ষেত্রে নরম, প্রচণ্ড ভালোবাসে তোমাকে। তো শেষে বলবো এক নামের মধ্যে তুমি তিন ধরনের মানুষকে খুঁজে পাবে। ভালো না বিষয়টি? দিঘি কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ সত্যিই তো। রাজদীপ মুচকি হাসল। দিঘি রাজের দিকে তাকিয়ে বলল, তোমার হাসি খুব সুন্দর, কিন্তু সব সময় এই হাসিটুকুর দেখা পাওয়া যায় না। তাই তো ফুলটুসির জন্য যখন ইচ্ছে তখন হাসতেও পারি আমি। শুধু বলবে কখন হাসতে হবে। রাজদীপের প্রতিটি কথায় দিঘির উৎফুল্ল হওয়ার পরিমাণ বাড়ছে। মিটিমিটি হাসছে সে। পুরো বাস ভরে গেলে ড্রাইভার ইঞ্জিন স্টার্ট করল। দিঘি বাইরের দিকে তাকিয়ে বলল, প্রথম প্রথম বাসেই আপনার সাথে ঝগড়া হয়েছিল আমার। প্রথম দেখাও তো বাসেই হয়েছিল, মিস দিঘি। হ্যাঁ, আর এজন্যই কি আমরা আজকে বাসে যাচ্ছি? রাজদীপ উপর নিচ মাথা নাড়ালো।
দিঘি রাজদীপের বাহু ধরে কাছে টেনে নিয়ে বলল, আচ্ছা রাজদীপ, আমরা কোথায় যাচ্ছি? তুমি দেখি বললে না কিছু। রাজদীপ দিঘির থেকে নিজের হাত ছাড়িয়ে আবারও দূরত্ব বজায় রেখে বসল। দিঘির অদ্ভুত লাগলো বিষয়টা। রাজদীপের এক পা বাইরে বের হয়ে আছে। নিশ্চয়ই বেশ অস্বস্তিতে আছে সে। তাও এভাবে দূরে সরে বসার তাৎপর্য কি বুঝতে পারছে না সে। রাজদীপ বলল, আমার শহরের সুন্দর সুন্দর জায়গাগুলো আজকে ঘুরিয়ে নিয়ে আসবো তোমাকে। আচ্ছা, কিন্তু এভাবে দূরে সরে বসছো কেন? আমার শরীরে কি কোনো গন্ধ? রাজদীপ মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, আরে না না, কি বলছো? তোমাকে বলেছিলাম না পারমিশন ছাড়া কখনো স্পর্শ করব না, এছাড়াও হুটহাট ধরলে বা শরীরের সাথে লেগে বসলে তোমারও খারাপ লাগতে পারে, তাই আমি একটু দূরে দূরেই থাকছি। দিঘি রাজদীপের উত্তর শুনে আবারও নিজের বাম হাত দিয়ে রাজদীপের ডান হাতের বাহু জড়িয়ে ধরল। রাজদীপের নাক টেনে বলল, আমি পারমিশন দিচ্ছি তোমাকে। আর এখন তো আমি নিজেই তোমাকে ধরছি, তাই হাত সরিয়ে নেওয়ার দরকার নেই। ওহ, তাহলে তুমি যেমন চায় আমার সাথে করতে পারবে আর আমি পারবো না? দিঘি মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, একদম ঠিক বুঝেছ। আমার মতো সাধারণ পুরুষকে নিয়ে খেলা করছো তুমি। দিঘি ভ্রু কুঁচকে বলল, ছি ছি, আমি খেলা করছি? আর তুমি সাধারণ পুরুষ? সেদিন তো বুঝেই গেলাম কোনায় নিয়ে কি কি করতে পারো তুমি। রাজদীপ দিঘির মুখ চেপে ধরে বলল, চুপ থাকো, ফুলটুসি। সবাই শুনলে কি ভাববে বলো? দিঘি হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি আর ভাববে? ভাববে আমাদের শহরের নেতা কত রোমান্টিক। তুমি জানো? রাজদীপ বিস্মিত হওয়ার ভান করল। সে জানে দিঘির ফ্রেন্ড ওকে সব বলে দিয়েছে। এটাই চেয়েছিল রাজ। আর তাই হয়েছে। নিজের মুখে বলার সাহস পাচ্ছিল না, আর অন্যদিকে ইচ্ছেও ছিল না। দিঘি উত্তর করল, হ্যাঁ, রেহান বলে দিয়েছে। এর মানে আপনি রাজনীতি বিষয়ক কার্যক্রমে যুক্ত, তাই না? না, এসব রাজনীতি আমার দেখার বিষয় না, ইচ্ছেও নেই। শুধু বাধ্য হয়ে ঢুকতে হয়েছে আমাকে। তাছাড়া আমার ছেলেপেলে আছে, ওরা এসব দেখে থাকে। আমি শুধু আমার শহরের মানুষদের জন্য কাজ করি, ওদের কোথায় কি লাগবে, কোথায় কার লাভ হবে, এছাড়া টাকা পয়সা নেওয়া দেওয়া আরও অনেক কাজ আছে যা আমাকে সামলাতে হয়। আর্মি থেকে বের হওয়ার পর আপনি নেতা হয়েছেন। হ্যাঁ, এর আগে আমার বাবাই ছিল। কিন্তু অ্যাক্সিডেন্টে বাবার পায়ে সমস্যা হয়, এরপরই আমি বসি। ওহ! আমি তো শুনেই মাথায় হাত, একদিক দিয়ে আমার বাবা বিখ্যাত শিল্পপতি। অন্যদিকে আমি যার সাথে প্রেম করছি সেও একজন নেতা। একজনের জন্য কত মানুষ আমাকে চিনে যায়, আবার সামনে কি হয় আমি ভাবতে পারছি না। রাজদীপ সোজাসাপটা ভাবে জিজ্ঞেস করল, তাহলে কি বলতে চাইছো তুমি? আমার সাথে থাকতে চাও না? এটা কখন বললাম? কিন্তু ভবিষ্যতে কি কি পরিস্থিতির মুখোমুখি হতে হবে সেটাই দেখার বিষয়। দুজনের গন্তব্য এসে পড়েছে। সামনে থেকে ডাক পড়ল, যারা নেমে যাওয়ার তারা যাতে নেমে যায়। রাজদীপ বাইরে তাকিয়ে বলল, চলো, নামতে হবে। নির্জন রাজদীপের সাথেই ওর বাসা থেকে বেরিয়ে এসেছিল। যাওয়ার আগে রাজের মা এক গাদা খাবার প্যাকেট করে দিয়েছে তার জন্য। নির্জন না করলেও শোনেনি। রাজদীপও বলেছিল, ভালোবেসে দিয়েছে, গ্রহণ করে নাও পরে কিন্তু আর পাবে না। তাই নির্জন আর কিছু বলেনি। রাজদীপের বাবাও নির্জনের প্রতি নরম হয়ে গেছে এই একদিনে। ছেলে পাঠিয়ে দিচ্ছে বলে তিনি বকাবকি শুরু করে দিয়েছিলেন। পারলে উপরের তলার এক খালি রুম নির্জনকে দিতে রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু নির্জনই রাজি হয়নি। রাজদীপ রাস্তায় দাঁড়িয়ে তার পরিচিত একটা মেসের অ্যাড্রেস বুঝিয়ে দিয়েছিল। হাঁটতে হাঁটতে সেখানেই এসে পৌঁছায় নির্জন। মেসের মালিকের সাথে কথা বলে রেখেছে রাজদীপ। নির্জনকে শুধু গিয়ে বলতে হবে, রাজ ভাই পাঠিয়েছে। তাহলেই নাকি জায়গা দিয়ে দিবে। নির্জন তাই করল কথা মতো। এছাড়াও বোঝা গেল এই লোকের কথাই অনেক লোক উঠে বসে। মেসের ম্যানেজার নির্দিষ্ট রুম বুঝিয়ে দিল নির্জনকে। নির্জন এসে বসেছে মাত্র, আর রনি ফোন দিয়েছে। রনি বলল, স্যার, সবকিছু ঠিক আছে ওখানে? কিন্তু আমার সবকিছু ঘোলাটে লাগছে। মানে কি বলতে চাইছেন আপনি? যেই মেয়েটা একদম শেষে রেইপড হয়েছিল তার সাথে দেখা হয়েছে আমার। তারপর থেকেই সব ঘোলাটে মনে হচ্ছে। মনে হচ্ছে ওর ভাই যা করছে ঠিকই করছে। এ কি বলছেন স্যার? তাহলে তো আমরা ক্রিমিনালকে সাপোর্ট করছি। এমনিতেও আমরা ক্রিমিনালকেই সাপোর্ট করছিলাম রনি। ওই ছেলেগুলো জঘন্যতম অপরাধ করেছে, ভুলে যেও না। এসব অপরাধের জন্য তো মৃত্যুদণ্ডও কম হয়ে যাবে। কিন্তু স্যার, আমাদের কি করার?
উপরমহল থেকে চাপ দিচ্ছে বারবার, তাই ওদের খুনিকে ধরো অথবা কেস অন্য আরেকজনের হাতে হ্যান্ডওভার করো, এছাড়া আমাদের হাতে আর কিছু নেই। নির্জন দীর্ঘশ্বাস ফেলল। বলল, আমি জানি সব। কিন্তু কি করব? এদিকে আইনই এমন হয়ে গেছে যে যারা সত্যিকারের আসল দোষী তারা কোনো শাস্তি পায় না। তাদের কাছে থাকে টাকা পয়সা। এগুলো দিয়েই পার পেয়ে যায় তারা। আর অন্যদিকে সাধারণ মানুষদের সাফার করতে হয়। এছাড়াও আমরা জানি কে করছে সব। কিন্তু প্রমাণ ছাড়া ধরতে পারছি না। আর এখানেও সবকিছু একদম কঠোর নিরাপত্তায় রয়েছে। তাই এক একটা সূত্র খোঁজা অনেকটা কঠিন, ধাঁধা সলভ করার মতো। আমি যাকে ধরতে এসেছি সেই তো সবকিছুর প্রধান। আর রাজদীপকে বন্দি করা মানে তার রাজত্ব ধ্বংস করা। হ্যাঁ স্যার, বলেছিল সব ভেবেচিন্তে করতে। নুলিগঞ্জে আপনার টিকে থাকাই একসময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমি ঠিক কি করব বুঝতে পারছি না। স্যার, আমি কি আসবো ওখানে? না, তুমি এসে শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তুমি ওখানে থেকেই আমার জন্য কাজ করবে। ওকে স্যার। মিস্টার করিম কি ওই 18 দের যে খুন হচ্ছে সেই কেসটার কিছু বের করতে পেরেছেন? না, এখনো কিছুই হয়নি। উনি এটাকে ফেলে রেখে ছোট চোর ডাকাতের কেস দেখছেন। আর ওদিকে খুনোখুনি দিনকে দিন বাড়ছে। ইদানিং তো ছাত্র ছাত্রী মিসিং হচ্ছে, কিন্তু পরে ওদের কোনো বডি বা ওরা জীবন্ত থাকলেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছি না কোথায় যাচ্ছে এরা। পড়ালেখার বয়সে এগুলো কি ফেস করতে হচ্ছে তাদেরকে? রিডিকুলাস। এখন মনে হচ্ছে রাজদীপকে ছেড়ে এই কেসের দিকে মনোযোগী হওয়া উচিত আমার। রনি মাথা নাড়িয়ে বলল, ঠিক বলছেন। আপনি কোনো কেস সলভ করতে দেরি করলেই আমাদের সিনিয়র অফিসার আপনাকে দোষ দেয়, কিন্তু করিম স্যারের ক্ষেত্রে 7 খুন মাফ। নিজের কাজিন বলে কথা। মাফ তো হবেই। ঠিক স্যার। কি ঝামেলায় পড়লাম। দেখি কয়টা কেস সলভের পর আমি এই বিষয়ে অ্যাপ্লিকেশন করব। বলবো যাতে আমাদের অন্য কোনো সিনিয়র অফিসার এর আন্ডারে দেওয়া হয়। আচ্ছা স্যার। আমি আপনার সাথে আছি। কিছু করতে হলে আমাকে জানাবেন স্যার। অবশ্যই। আমি এদিকটা দেখি কি করা যায়। তুমি দেখো যাদের বডি পাওয়া গেছে সেগুলোর পোস্টমর্টেম রিপোর্টে কিছু বিশেষ পাওয়া যায় কিনা। আমার মনে হচ্ছে কোনো ক্লু পাওয়া যাবে এতে। ওকে স্যার। আপনাকে জানাবো আমি। নির্জন ফোন রেখে দিল। কিছুক্ষণ চুপচাপ বসে রইল। সে হঠাৎ আবার ভাবছে, বাকিদের ডেড বডি পাওয়া গেলেও আরানেরটা পাওয়া যায়নি। সেটা কোথায় রাখা হয়েছে কে জানে। রেহান ব্যাগ নিয়ে হোস্টেল থেকে বের হয়েছে ক্যাম্পাসে যাবে বলে। আর তখনই কোথা থেকে যেন উর্মি লাফ দিয়ে রেহানের সামনে দাঁড়ালো। রেহান উর্মিকে দেখে ভড়কে গেল। উর্মি হো হো করে হেসে উঠল। রেহানের কাঁধে হাত রেখে বলল, কি ভেবেছিলে রেহান? আমি আসবো না। এতটা সোজা ভেবো না আমাকে। বলেছি যখন আসবই। রেহান উর্মির হাত নিজের কাঁধ থেকে সরিয়ে বলল, তোমার আচরণের পরিবর্তন দেখে অবাক হচ্ছি আমি। একটু দূরে দূরে থেকো বুঝলে। উর্মি রেহানের মাথায় হাত দিয়ে ঠেলা দিয়ে বলল, ধুর, চলো আগে যাই, তারপর কথা বলবো। ওকে। রেহান কিছু বলার আগেই উর্মি টেনে নিয়ে গেল রেহানকে। রেহান কিছুই বুঝতে পারছে না। তাই বাধ্য হয়ে উর্মির সাথেই গেল। সবুজ ঘাসে ঢাকা পুরো মাঠটি অভাবনীয় সৌন্দর্য ধারণ করে বসে আছে। রেহান আর উর্মিলা দুটো চেয়ার টেনে আনলো মধ্যিখানে। দুজন দুজনের বিপরীতে বসল। রেহান নিজের আর্টের পেপার রাখার জন্য স্ট্যান্ড বের করল। রেহান সব ঠিকঠাক করে পেন্সিল নিয়ে বসল। চিন্তা করতে লাগলো কি আঁকা যায়। উর্মি উঠে রেহানের অগোচরে তার ব্যাগ থেকে নোটবুকটা বের করে নিয়ে বসল। গভীর মনোযোগ দিয়ে এক একটা দৃশ্য সে অবলোকন করছে। হঠাৎ একটা পেজে আটকে গেল উর্মি। একটা মেয়ের স্কেচ। উর্মির মেয়েটাকে চিনতে এক মুহূর্তের জন্য অসুবিধা হলো না। দিঘির মুখের গঠন, আনাচে কানাচে সবকিছু সঠিকভাবে ফুটে উঠেছে স্কেচটিতে। নিচের দিকে জলের প্রবাহ লক্ষ্য করা গেল। দিঘির চারিপাশে ছোট ছোট ফুল যেন দিঘির সৌন্দর্য দ্বিগুণ রূপে বাড়িয়ে দিয়েছে। উর্মি এত সুন্দর স্কেচটা থেকে চোখ ফেরাতে পারছে না। রেহান আশেপাশে দৃষ্টি জ্ঞাপন করে শেষে উর্মির দিকে তাকালো। রেহান দেখল উর্মি দিঘির স্কেচটা গভীরভাবে দেখছে। তাই লাফ দিয়ে নিজের জায়গা থেকে উঠে নোটবুকটা হাতে নিয়ে নিল। ধমকের সাথে উচ্চারণ করল, তোমার সাহস কি করে হয় না জিজ্ঞেস করে আমার নোটবুক ধরার? তুমি দিঘিকে পছন্দ করো। তুমি জেনে কি করবে? আমি দিঘিকে বলে দেব। রেহান তীক্ষ্ণ নজর উর্মিলার উপর রেখে বলল, এটা তুমি করতে পারো না।
তুমি না জেনে বুঝে আমার সাথে দিঘির সম্পর্ক খারাপ করার চেষ্টা করছো। এটা আমি মেনে নিব না। উর্মি হেসে বলল। রেহানও। আচ্ছা, আমি দিঘিকে কিছু বলবো না, কিন্তু এখন থেকে আমাকে তুই করে বলতে হবে, আমার সাথে ঘুরতে যেতে হবে। আর কিছু না। এতটুকু হলেই হলো। রেহান বিরক্ত হয়ে বলল। তোমার মাথা ঠিক আছে। অফকোর্স। বলো রাজি কি না। রাজি না হলে আমি এখনই দিঘিকে ফোন করব। উর্মিলা নিজের ফোনটা বের করে ইশারা করে বলল কথাটা। না, তুমি এটা করতে পারো না। তোমাকে আমি ভালো ভেবেছিলাম। আমি খারাপ কি করছি বলো। আর তুমি না তুই করে বলতে হবে না হলে। উর্মিলা কথাটা বলে সাথে সাথেই নাম্বার খুঁজতে থাকলো দিঘির। রেহান কিছু বলার আগেই কল দিল সে। রেহান আঁতকে উঠে উর্মিলার থেকে ফোনটা কেড়ে নিয়ে কল কেটে দিল। উর্মিলার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল। ঠিক আছে, তুমি যে শর্ত বলেছ রাজি আমি। গুড। তো এখন থেকে তুই আমার ফ্রেন্ড। দিঘির সাথে যেমন ব্যবহার করতিস তেমনই করবি, ঠিক আছে? এটা শর্তে ছিল না। আমি যোগ করে দিলাম। এবার আঁকাআঁকি শুরু করে দে। অনেক দারুণ আঁকিস তুই। দিঘির মতো আমার ছবিও একটা এঁকে দিবি। আমি দেওয়ালে টাঙিয়ে রাখব। পারলে এটার জন্য তোকে অ্যাওয়ার্ড দেওয়াবো। ওকে। রেহান বিরক্তের সাথে বলল। পাগল মেয়ে। চুপচাপ চেয়ারে বসো। আর মনোযোগী হতে সাহায্য কর। উর্মি ঠোঁটে হাসি টেনে বলল। ওকে। রেহান খুব সুন্দর করে কাগজে কিছু আঁকাবুকি করল। আর উর্মিলা একটা বই নিয়ে এসেছিল। সেটা পড়ছে আর রেহানকে দেখছে। 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর উর্মিলা নিজ জায়গা থেকে উঠে হাঁটাহাঁটি করার বাহানায় রেহানের পিছে গিয়ে দাঁড়ালো। রেহানের আঁকা চিত্রকর্মে দৃষ্টি স্থাপন করল। রেহান এঁকেছে কয়েকদিন আগের চিত্র। ওরা তিনজনে দোলনায় বসেছিল তখন। দিঘি মাথা নিচু করে বসে আছে চিত্রটিতে। উর্মিলা নিজে তাকিয়ে আছে রেহানের দিকে। ছবিতে উর্মিলার চোখ দেখে মনে হচ্ছে রেহানের কষ্টে সেও কষ্ট পেয়েছে। অন্যদিকে রেহান দিঘির হাত ধরেও ছেড়ে দিচ্ছে, এটা সেই সময়ের চিত্র। উর্মিলার মনে হচ্ছে রেহান কিছু না বলা কথাগুলো স্মৃতি হিসেবে এই দৃশ্যে রেখে দিয়েছে। মনে হচ্ছে সেই সময়টা আবারও চোখে ভাসছে। উর্মিলা সত্যিই তখন রেহানের দিকে তাকিয়েছিল। রেহানের কষ্ট সম্পর্কে জ্ঞাত সে। আচ্ছা, রেহান কি এই দৃশ্যের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে সে সবকিছু জানে? কিন্তু কিভাবে? তাহলে কি উর্মিলার মনের কথাও রেহান বুঝতে পারে? রাজদীপ দিঘির ঘর্মাক্ত হাত শক্ত করে ধরে আছে। দিঘির বেশ ভালো লাগছে বিষয়টা। দিঘির হাত প্রায়ই ঘেমে উঠে। শীতের দিনে হাতের চামড়া উঠে যায়। ঘর্মাক্ত হাত ভালো লাগে না মেয়েটার। কিন্তু রাজদীপ সেই হাতটাই সারাক্ষণ শক্ত করে ধরে হাঁটছে। বিষয়টি দেখে দিঘির মনে পড়ে যায় একটি ঘটনা। মিসেস জবার সাথে দিঘির বাইরে যাওয়া বেশি হয়ে ওঠেনি। তাও মাঝে মধ্যে জোর জবরদস্তি করে, বায়না করে নিয়ে যেতে হয়েছিল তাকে। এমনি একদিন দিঘি শপিং করতে বেরিয়েছিল নিজের মায়ের সাথে। গাড়ি থেকে নেমে মলে ঢোকার পথে দিঘি মায়ের হাত ধরতে চেয়েছিল। কিন্তু মিসেস জবা এই ব্যাপারে রেগে যান আর দিঘিকে বলেন, হাত ধরতে চাইছো কেন? তোমার হাত যে ঘামে ভরা, ধরতেই তো ঘৃণা করে। আর টিস্যু নিচ্ছ না কেন? এই হাত দিয়ে আবার আমার হাত নোংরা করতে চাইছো? দিঘি কষ্ট পায় কিন্তু কিছু বলে না। নিজের মাকে এমনিতেই বেশি কাছে পায় না। তার মধ্যে যেই কিনা একদিন বেরিয়েছে তাতেই খারাপ অনুভূতি তৈরি করার ইচ্ছে তার জাগে না। রাজদীপ নিয়ে এসেছে একটা অপরিচিত জায়গায়। প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই দিঘি অনুভব করল মিষ্টি গন্ধ। গন্ধ নাকে প্রবেশ করতেই মনটাকে কেমন সতেজ করে দিচ্ছে। অত্যাধিক মাত্রায় ভালো লাগছে দিঘির। চোখের সামনে গাছে গাছে ফুলের সমারোহ দেখেই বোঝা গেল গন্ধটা কিসের ছিল। আশেপাশে কিছু মানুষ ফ্যামিলি সহ পিকনিকে এসেছে নিজেদের একান্ত সময় কাটাতে। কিছু প্রেমিক যুগল এসেছে নিজেদের অব্যক্ত অনুভূতিগুলো ব্যক্ত করতে। এখানে কোনো অশালীনতা নেই, এখানে কোনো অপরিচ্ছন্নতা নেই, অপ্রীতিকর দৃশ্য নেই। শুধু রয়েছে কিছু গল্প। প্রতিটি মানুষের নিজস্ব কিছু গল্প আটকে আছে নিজস্ব ধারায়। দিঘি প্রত্যেকের দিকে একবার করে তাকিয়েও যেন বুঝতে পারছে কে সুখী আর কে মনোকষ্ট নিয়ে এই সুন্দর ফুলের সাম্রাজ্যে প্রবেশ করেছে। রাজদীপ নিচু হয়ে দিঘির বরাবর তাকিয়ে বলল, কি হলো? তুমি প্রথমেই আটকে গেলে। আরো ভেতরে গেলে হারিয়ে যাবে না তো? দিঘি ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে বলল, আপনি সত্যিই জাদু জানেন, রাজদীপ। আমার মনের ভেতরটা অনেক অনেক খুশিতে ভরে গেছে। আমার ইচ্ছে করছে খুব লাফাতে। মনে হচ্ছে আমি অন্য কোনো দুনিয়ায় হারিয়ে গেছি।
রাজদীপ হেসে বলল, তাহলে তো তোমাকে আরো বেশি করে জাদু দেখাতে হবে। দিঘি হেসে উঠল। রাজদীপ নিয়ে গেল আরো ভেতরে। দিঘি যতই এগোচ্ছে ততই যেন পুলকিত হয়ে উঠছে ওর মন। এক ধাপ এগোলে দেখা যাবে ফুলে ভরা মাঠের সামনে ছোট্ট একটি পুকুর। পুকুরে শাপলা ফুল ভাসছে। বিপরীত দিকে আরো এক ফালি মাঠ, আর এরপর রাস্তা উঁচুতে উঠছে। কিছুটা পাহাড়ের রূপ নিয়েছে সেটা। এই পুকুরের দিকে মানুষ কম। সামনে বড় করে সাইনবোর্ড টাঙানো। সাইনবোর্ডে লেখা রয়েছে, এখানে পিকনিক করা, খাওয়া দাওয়া নিষেধ। তাই কিছু কিছু প্রেমিক যুগল একলা সময় কাটাচ্ছে। রাজদীপ দিঘিকে পুকুরের দিকে আঙুল দেখিয়ে বলল, দেখো তুমি ওখানে। দিঘি চমকে জিজ্ঞেস করল, আমি মানে? দিঘি অর্থ হচ্ছে বড় পুকুর বা বড় সরোবর। তাই এই পুকুরটাকে আমি ছোট দিঘি বলবো। দেখো দিঘি, তোমার কোলে শাপলা ফুলেরা ভেসে বেড়াচ্ছে। নতুন নতুন শাপলার জন্ম হচ্ছে। তুমি ওদের জননী। তোমাকে জুড়েই ওদের জীবন। তুমি না থাকলে ওরাও এখানে থাকতো না। সুতরাং তুমিই ওদের একমাত্র আশ্রয়স্থল। দিঘি অবাক হয়ে রাজদীপের দিকে চেয়ে রইল। লোকটা সত্যিই এতটা ভাবুক দিঘির জানা ছিল না। জানা ছিল না দিঘিকে এতটা অন্তর থেকে বোঝার চেষ্টা করে এই রাজদীপ। দিঘি বলল, চলুন বসি পুকুরের দিকে। পরে আগে ওই উঁচু জায়গায় উঠব। রাজদীপ ইশারায় দেখালো সেই উঁচু অংশটিকে। দিঘি হেসে মাথা নাড়ল। রাজদীপ গাছের মধ্যেই দিঘির জোড়াজুড়িতে মাস্ক খুলেছিল। এখনো পড়েনি। দিঘি আর মনে করালো না। এভাবেই ভালো লাগছে রাজদীপকে একটু পর পর দেখতে। মাস্ক পরলে শুধু চেনা চক্ষুযুগল ধরা দেয়। তারপরও মাঝে মধ্যে চোখ দুটোকে অচেনা মনে হয়, হিংস্র মনে হয়। মনে হয় চোখ জোড়া দিয়ে রাজদীপকে বোঝা মুশকিল। ভিন্ন কথা বলে দিঘিকে ভড়কে দেয় চোখ দুটো। কিন্তু রাজদীপের মুখ দিঘির কাছে নরম চাদরের আস্তরণ বিছিয়ে দেয়। দিঘি তাতে আসক্ত হয়, লেপ্টে যায় সেই চাদরে। রাজদীপ আর দিঘি সামনে হাঁটছে। রাজদীপ আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমার প্রিয় ফুল কি? দিঘি চিন্তা করে উত্তর দিল, আমার প্রিয় কোনো ফুল নেই। সবগুলোই খুব সুন্দর। সব ফুলই খুব ভালো লাগে। তাই আমি কোনটা প্রিয় ঠিক করিনি কখনো। তাছাড়া সত্যিকার অর্থে প্রিয় জিনিসটা মানুষেরাই তৈরি করে। প্রিয় বলতে কিছু হয় না। এর অনুরূপ একটা অর্থ হচ্ছে খুব পছন্দ হওয়া অথবা আসক্ত হওয়া। এই ধরো আমার একটা মানুষকে খুব পছন্দ, সে আমার প্রিয়। এই প্রিয় কিন্তু আমিই তৈরি করেছি বা বলে দিচ্ছি। অন্যথায় বলতে গেলে প্রিয় অন্য আরেক অনুভূতির নাম মাত্র। রাজদীপ গভীর মনোযোগ দিয়ে দিঘির কথা শুনল। প্রতি উত্তর করল না। দিঘি হঠাৎ জিজ্ঞেস করল, তোমার প্রিয় ফুল কোনটা শুনি? তুমি প্রিয় সম্পর্কে এত কিছু বলে দিলে, তাই ভাবছি আমার প্রিয় ফুলের কথা বলে আর কি হবে। দিঘি ঠোঁট ফুলিয়ে বলল, বলো না, আমি শুনতে চাই কোনটা তোমার প্রিয়। সত্যি শুনতে চাও? রাজদীপ মুখে হাসি নিয়ে জিজ্ঞেস করল। দিঘি মাথা উপর নিচ করে জানালো শুনতে চায় সে। রাজদীপ সেই জায়গাতেই দাঁড়িয়ে পড়ল। দিঘির হাত দুটো ছেড়ে মেয়েটার দুই গালে নিজের হাত রেখে বলল, তুমি, তুমি আমার সবচেয়ে প্রিয় ফুল, যাকে আমি খুব পছন্দ করি। দিঘির সারা শরীর জুড়ে মৃদু কম্পন বয়ে গেল। বুকের এক তার যেন টিংটং আওয়াজ করে বেজে উঠল। দিঘি স্তব্ধ হয়ে রাজদীপের নিষ্পাপ দৃষ্টির দিকে তাকিয়ে আছে। একটা শব্দ উচ্চারণ হচ্ছে না তার দ্বারা। রাজদীপের এক একটা কথা ধীরে ধীরে এত শক্তিশালী আর ভালো লাগার অনুভূতি মিশ্রিত হয়ে উঠছে যে দিঘি নিজের স্বকীয়তা হারাচ্ছে। ধীরে ধীরে নিজেকে রাজদীপের কাছে সমর্পণ করছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। দিঘি পড়ে যেতে নিচ্ছিল। রাজদীপ দ্রুত ওকে ধরে দাঁড় করালো আর জিজ্ঞেস করল, আর ইউ ওকে? জল খাবে? না, আমি ঠিক আছি। সামনে চলো। রাজদীপ কথা না বাড়িয়ে দিঘিকে সামনের দিকে নিয়ে যেতে লাগল। মাঠ পেরিয়ে তারা উঁচু জায়গায় উঠতে শুরু করেছে। উঠতে উঠতে ছোট টিলার মতো উঁচু জায়গায় তারা পৌঁছেই গেল। দিঘি সেখানে দাঁড়িয়ে বড় করে শ্বাস ছাড়ল। সামনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। রাজদীপের দিকে তাকিয়ে বলল, এটা তো নদী। নিচে থেকে তো মনেই হচ্ছিল না এখানে নদী থাকতে পারে। রাজদীপ দিঘির চমকে যাওয়া মুখমণ্ডল দেখে হেসে ফেলল। বলল, এই জায়গাটা খুবই বিভ্রান্তিকর আমি জানি। কিন্তু খুবই রিল্যাক্সিং। তাই কিন্তু কিভাবে? রাজদীপ উঁচু জায়গার উপর শটান হয়ে শুয়ে পড়ল। দিঘি বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এ কি করছেন আপনি? আমার মতো শুয়ে পড়ো। তারপর দেখতে পাবে আরেকটা ম্যাজিক। দিঘি রাজদীপের মতো ওর পাশে শটান হয়ে শুয়ে পড়ল।
রাজদীপ বলল, এখন চোখ বন্ধ করো। দেখবে এই নিশ্চুপ পরিবেশেও কত আওয়াজ। দিঘি চোখ বন্ধ করে প্রথমে কিছুই বুঝতে পারল না, কিন্তু 5 মিনিট ধৈর্য ধরে চুপ থাকার পর অনুভব করল পাখিদের কিচিরমিচির শব্দ, দূরদূরান্তের পাখির শব্দ ও যেন দিঘির কানে ভাসছে। নদীর প্রবাহিত স্রোতের শব্দ দিঘির কানে আসছে। কত কত ছোট পোকামাকড়ের পদধ্বনি দিঘি শুনতে পাচ্ছে। একসময় রাজদীপের কণ্ঠ কানে গেল। এই কণ্ঠ আরো বেশি মধুর শোনাচ্ছে দিঘির কাছে। দিঘির চোখ খুলতে ইচ্ছে করছে না। চোখ বন্ধ করে এই পরিবেশের অজস্র শব্দ, অজস্র কাহিনী রূপে শোনার ইচ্ছে জাগ্রত হয়েছে। এক রাস মুগ্ধতা নিয়ে সুন্দর মুহূর্তগুলো কেটে গেল দুজনের। অনেকক্ষণ যাবৎ তারা উঁচু টিলায় ছিল। রাজদীপ দিঘিকে বলেছিল, চলো নিচে যাই। কিন্তু দিঘি এখানেই থাকবে। মেয়েটার এখানেই শান্তি অনুভূত হচ্ছে। চোখ খুললে আকাশে সুন্দর মেঘেদের ভেলা দেখা যায়। মেঘেগুলো আস্তে আস্তে ডান পাশে উড়ে যাচ্ছে। এক জায়গায় থাকে না। এক এক সময় এক এক আকার ধারণ করছে। দিঘি অক্লান্ত দৃষ্টিতে এই সৃষ্টির অতীব সৌন্দর্য দেখে যাচ্ছে। আর রাজদীপ দিঘিকে মুগ্ধ হতে দেখছে। দিঘির মুগ্ধতা তার মনকে আরাম দিচ্ছে। সে জানে না সে কি করছে, শুধু নিজের মন যা বলছে তাই অনুসরণ করে যাচ্ছে রাজদীপ। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে। রাজদীপ বুঝতে পারেনি। হঠাৎ নিজের হাত ঘড়িতে সময় দেখে দিঘিকে সেটা জানালো। দিঘি তাড়াতাড়ি বসে বলল, আমার খিদে পেয়েছে। তাহলে চলো বাইরে থেকে খেয়ে আসি। কিন্তু বাইরে যেতে ইচ্ছে করছে না। এখানেই ভালো লাগছে। আলসেমি ধরে গেছে। বাইরে না গেলে খাবো কিভাবে? এসো ফুলটুসি, আমার হাত ধরো। খেয়ে আসি চলো। রাজদীপ কঠোর গলায় বলল দিঘিকে। দিঘি বায়না করে বলল, না না, হাত ধরলে হবে না। অন্য কিছু করতে হবে। রাজদীপ চোখ পাকিয়ে বলল, কি করতে হবে শুনি। দিঘি বড় করে হাসি দিয়ে নিজের হাত দুটো মেলে ধরল আর বলল, আমাকে সেদিনের মতো কোলে নিতে হবে, দীপ। রাজদীপ চমকে উঠল। কিছুক্ষণের জন্য কিছু বলতে পারল না সে। সে ভাবেনি মেয়েটা এরকম কোনো আবদারও করতে পারে। রাজদীপ নিজেকে সামলে বলল, সেদিন তোমার পায়ে ব্যথা ছিল তাই কোলে নিয়েছিলাম। এছাড়া আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। কিন্তু আজকে কোলে নিলে খারাপ উদ্দেশ্য তৈরি হতে বেশি সময় লাগবে না, ফুলটুসি। দিঘি ভ্রু কুঁচকে বলল, আমি এত কিছু জানি না। সেদিনের মতো আজকেও নিতে হবে। রাজদীপ মাথা নাড়িয়ে বোঝার ভান করে নিচু হয়ে দিঘির কাছে বসল। দিঘির কানের কাছে ফিসফিস করে বলল, কিন্তু মিস দিঘি তুমি তো ভারী। রাজদীপ কথাটা বলে তাড়াতাড়ি নিজের জায়গা থেকে উঠে সামনে হাঁটতে থাকল। দিঘি হতবাক হয়ে বসে রইল। খুব রাগ ধরল। রাজদীপ কিভাবে বলল সে ভারী? যাই হোক, সে উঠে যাবে না। বসেই থাকবে, কেউ না আসলে না আসুক। আর রাজদীপ, সে চুলোয় যাক। দিঘি রাগের মাথায় ভাবল। কিছুক্ষণ সময় পার হলো। দিঘি উল্টো ঘুরে গোমরা মুখে বসে রইল। রাজদীপ আবারও তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি হলো, যাবে না? দিঘি কোনো উত্তর করল না। মুড খারাপ হয়ে গেছে তার। নিজের ভালোবাসার মানুষের মুখ থেকে যদি এমন বাক্য শুনতে হয় তাহলে আর কিছু বলার নেই দিঘির। রাজদীপ দিঘির উত্তর না পেয়ে সাথে সাথেই দুই হাতে কোলে তুলে নিল। দিঘি লাফিয়ে উঠল। রাজদীপের কলার টেনে বলল, এখন নিলেন কেন? আমি তো ভারী, তাই না? ফেলে দিন আমাকে। আমার মনে হয় আপনি আমাকে ভালোবাসেন না। কিভাবে বলে ফেললেন আমি ভারী? রাজদীপ শক্ত করে দিঘির কোমর আঁকড়ে ধরল। সারা শরীর কেঁপে উঠল দিঘির। লজ্জায় নুয়ে পড়ল মেয়েটা। রাজদীপ বলল, ওরে বাবা, এত রাগ! আমি তো তখন মজা করছিলাম যাতে তুমি নিজেই হেঁটে আসো। এখন দেখো আমি কোলে নিয়েছি, তোমার নিজেরই লজ্জা করবে। আরেকটু সামনে গেলে অনেক মানুষ সামনে পড়বে, তখন দেখবো কিভাবে থাকো তুমি। দিঘি ঠোঁট উল্টে রাজদীপের দিকে তাকালো। রাজদীপকে এত সামনে দেখে সত্যিই খুব লজ্জা লাগছে দিঘির। লোকটার মুখে থুতনিতে খোঁচা খোঁচা দাড়ি। কি সুন্দর লাগছে দিঘির কাছে। রাজদীপের কেশগুলো আজ এলোমেলো হয়ে আছে। আগের থেকে বৃহৎ হয়েছে রাজদীপের কুচকুচে কালো কেশ। ললাটের সামনে এভাবে কালো কেশ পড়লে কাউকে এতটা সুন্দর আর আকর্ষণীয় লাগে দিঘির জানা ছিল না। দিঘি শক্ত করে রাজদীপের শার্ট আঁকড়ে ধরল। চোখ পড়ল রাজদীপের ঠোঁটের পাশে কালো তিলটিতে। দিঘি বড় বড় করে তাকালো সেখানে। দিঘি আঙুল দিয়ে আলতো করে ছুঁয়ে দিল তিলটি। রাজদীপ দিঘির স্পর্শ পেয়ে তাকালো প্রেয়সীর দিকে।
দেখল দিঘি কিভাবে মোহময় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার ঠোঁটের দিকে। তাই থেমে বলল, আমার ঠোঁটে কি দেখছো এত? ভেবেছিলাম তুমি লজ্জা পাবে, কিন্তু তুমি তো আমাকে লজ্জা দিচ্ছ। দিঘি লজ্জা পেয়ে রাজদীপের বুকে কিল মারল। জোরে বলে উঠল, ধ্যাত আপনিও না। এসব বললে আর জীবনেও তাকাবো না তোমার দিকে। তো কার দিকে তাকাবে? খবরদার, তোমার জীবনে রাজদীপ ছাড়া আর কেউ আসবে না, বুঝলে? দিঘি অন্যদিকে তাকিয়ে বলল, না, কারো দিকেই তাকাবো না আমি। রাজদীপ মুচকি হেসে দিঘিকে নিচে নামিয়ে দিল। দিঘির কাঁধে হাত রেখে বলল, ফুলটুসি, আমার জীবন এতটা সহজ নয়। কিন্তু তুমি যদি বিশ্বাস করে আমার সাথে থাকতে রাজি হও, আমিও তোমাকে রাখতে রাজি। হঠাৎ কি বলছো এসব? চলো যাই। এখানে অনেক মানুষ, আর কোলে নেওয়া উচিত হবে না। দিঘি মাথা নাড়ালো, কিন্তু কিছুক্ষণ আগের ঘটনা থেকে বের হতে পারল না সে। দুজনে খাওয়া দাওয়া শেষে বেশ কিছুক্ষণ বসে রইল রেস্টুরেন্টে। দিঘি পেটে হাত দিয়ে বলল, পেট পুরো ফুল? হ্যাঁ। গোপাল ভার হয়ে গেছে তোমার পেট। দিঘি কটমট করে তাকালো রাজদীপের দিকে। রাজদীপ হো হো করে হেসে দিঘির মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে খেপাতে ভালো লাগে। খেপানোর পর তোমার চেহারা দেখে বেশ মজা লাগে। দিঘি রাজদীপের হাত সরিয়ে দিল। বিরক্ত হয়ে বলল, হ্যাঁ বুঝেছি। আমি গোপাল ভাঁড়। এরকম কমপ্লিমেন্ট কেউ দেয়নি আমাকে। নিজের প্রেমিক থেকে পেলাম, খুব ভালো না বলো? রাজদীপ ফিক করে হেসে ফেলল। তারপর আবার দিঘির দিকে তাকিয়ে বলল, কেমন লাগছে তোমার আজকে? দিঘি রাজদীপের দিকে ভ্রু কুঁচকে তাকালো। বুঝতে চাইল রাজদীপ কি আবার মজা করতে চাইছে ওর সাথে। রাজদীপ জিজ্ঞেস করল, কি হলো? সত্যি জিজ্ঞেস করছো? হম। দিঘি খুশিতে আপ্লুত হয়ে বলল, আমার না অনেক ভালো লাগছে, রাজদীপ। সবকিছু এত সুন্দর। তুমি সুন্দর, পরিবেশ সুন্দর, সবকিছু সুন্দর। এত কিছু রেখে আমি আবার হোস্টেলে ফিরে যাব কেন? আমি যেতে চাই না। বোকা মেয়ে। প্রেমে পড়লে সবকিছুই সুন্দর লাগে। এজন্যই তোমার এত ভালো লাগছে। এখন দেখবে তোমার হোস্টেলে যদি আমি এসে বসে থাকি তাহলে ওইটাই তোমার ভালো লাগবে। বলেই হাসল রাজদীপ। দিঘি ঠোঁট উল্টে বলল, তুমি আমার মুড খারাপ করে দেও বারবার। আমি কত সুন্দর অনুভব করছিলাম, এখন এসব বলে ভুল কি বললাম? দিঘি দাঁড়িয়ে পড়ল। রাজদীপকে বলল সে ছোট্ট দিঘির সামনে বসতে চায়। রাজদীপ দিঘির কথা অনুযায়ী ওকে নিয়ে যায় সেই পুরকুটির সামনে। এই সময়টাতে জায়গা খালি হয়ে পড়েছে। যারা এতক্ষণ বসেছিল হয়তো তাদের সময় শেষ হয়েছে, অথবা খাবারের খোঁজে বেরিয়ে পড়েছে তারা। রাজদীপ দিঘির পাশে চুপটি মেরে বসল। দিঘির দৃষ্টি অনুসরণ করে শাপলা ফুলের দিকে তাকালো সে। এই জায়গাটাকে দেখলে স্বর্গ মনে হতো রাজদীপের কাছে। দিঘিরও কি তাই মনে হচ্ছে? দিঘি হুট করে বলল, রাজ, প্রেমে পড়লেই কি সবকিছু এত সুন্দর দেখায়? যদি এটা সত্যি হয় তাহলে আমি বারবার প্রেমে পড়তে চাই। রাজদীপ মলিন হাসল। মেয়েটার চিন্তা ভাবনার গভীরতা পরিমাপ করছে সে। ভেবেছিল আজকে দিঘির সাথে অনেক কথা শেয়ার করবে, তারপর দিঘি যা ডিসিশন নেয় সেটাই শেষ কার্যক্রম হবে ওদের সম্পর্কের। কিন্তু ইচ্ছে করছে না। মনে হচ্ছে এসব কথা ওদের দুজনের মধ্যিখানে না আনলেই সমস্ত কিছু ঠিক থাকবে। দিঘি এভাবেই একটু পর পর সুন্দর হাসি উপহার দিবে। রাজদীপের দিকে তাকিয়ে উপলব্ধি করবে তার প্রেমিক পুরুষটিও যে নিজের চোখ দুটি দিয়ে দিঘিকে অন্তরের মধ্যস্থতায় স্থাপন করেছে। সর্বোপরি কোনো কঠিন ব্যথার সম্মুখীন হতে হবে না দুজনকে। এটাই তাৎপর্যপূর্ণ নয় কি? ছুপ করে বৃষ্টি নামল। দিঘি হাত বাড়িয়ে আকাশের দিকে তাকালো। রাজদীপ বলল, ফুলটুসি, তাড়াতাড়ি উঠো। ভিজে যাবে তুমি। রাজদীপ দিঘির বাহু টেনে ধরে দাঁড় করালো। অতঃপর আলতো করে হাত ধরে ব্যস্ত ভঙ্গিমায় দৌড়াতে লাগলো দিঘিকে নিয়ে। অবেলার বর্ষা, আকাশের রংধনু আর সবুজ ঘাসের উপর দিয়ে একজন প্রেমিক যুগল নিজের অজ্ঞানতায় একে অপরের সাথে আরো বেশি করে জড়িয়ে পড়ছে যেন। রাজদীপ অবাধ্য হয়ে দৌড়াচ্ছে কোনো আশ্রয়ের আশায়। তার চুল থেকে ফোঁটা ফোঁটা জল চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। দিঘি শুধু রাজদীপকে অনুসরণ করে যাচ্ছে, কিন্তু দিঘির চোখ দুটো রাজদীপের কাছে সমর্পিত। দিঘির মনে হচ্ছে রাজদীপের থেকে বেশি তার জীবন আরো প্রেমময় হয়ে উঠছে। যদি একবার সবকিছু স্বপ্ন হয়ে যায়, সময়ের আগেই ঘুম ভেঙে যায়, তাহলে দিঘি আর কখনো স্বাভাবিক হতে পারবে না। আকাশ কালো মেঘে আবৃত হয়েছে।
সবাই ভেবেছিল আকাশে রোদ আছে যেহেতু কিছুক্ষণের বৃষ্টি হয়ে কেটে যাবে, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। সূর্যের আলো আকাশ থেকে সরে গিয়ে ধীরে ধীরে কালো হতে থাকলো আকাশ। বজ্রপাত হলো প্রচণ্ড পরিমাণে। আরো বেশি বেশি করে জলস্রোতের কণা মাটিতে পড়তে থাকলো, ভিজিয়ে দিল সবকিছু। রাজদ্বীপ দিঘিকে নিয়ে এই স্থানের শেষ মাথায় এসেছে। একদম শেষ প্রান্তে একটা ছোট করে হোটেল আছে। সবাই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে নিজেদের স্থান করে নিয়েছে। যাদের নিজস্ব গাড়ি ছিল তারা সুযোগ বুঝে চলে গেছে। রাজদ্বীপ পড়েছে মহা ঝামেলায়। অনেক মানুষ থাকায় ভিড় লেগে গেছে জায়গাটায়। রাজদ্বীপ দিঘিকে নিয়ে এক সাইডে দাঁড়িয়েছিল, কিন্তু মানুষের ঠেলাঠেলিতে দাঁড়ানো যাচ্ছে না। দিঘি আবার মেয়ে মানুষ, কেউ খারাপ ভাবে স্পর্শ করে নাকি তাও দেখতে হচ্ছে। তাই হাত দিয়ে আটকে রেখেছে মেয়েটাকে। দিঘি তাই রাজদ্বীপের শরীরের সাথে লেপ্টে যাচ্ছে বারবার। সে নিজেও বুঝতে পারছে রাজদ্বীপ তাকে সুরক্ষিত করার চেষ্টা করছে। আরেকটা সমস্যা হচ্ছে কিছু কিছু মানুষ রাজদ্বীপের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। কেউ চিনতে পারলে আরেকটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। রাজদ্বীপ দিঘিকে রেখে বাইরেও যেতে পারছে না। যা অবস্থা হয়েছে, এসে যদি দিঘিকে খুঁজে না পেল, এই চিন্তায় আর নড়তে পারছে না। সামনের রিসেপশনিস্টের কাছে বাধ্য হয়ে জানতে চাইল কোনো রুম ভাগ্যক্রমে হলেও খালি আছে কিনা। রিসেপশনিস্ট দেখে শুনে জানালো একটাই আছে, বাকি সব বুকড। যেটা খালি আছে সেটা বুকড হতেও বেশি সময় লাগবে না। যেই পরিমাণে বৃষ্টি পড়ছে কেউ না কেউ নিয়েই নিবে রিসেপশনিস্টের অগাধ বিশ্বাস। রাজদীপ চিন্তা ভাবনা না করে সেই রুমটাই নিয়ে নিল। ভিড়ের মধ্যে আর থাকা যাচ্ছে না। দিঘিরও যে অস্বস্তি হচ্ছে বুঝতে পারছে সে। চাবি নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকলো দুজনে। দিঘি ভিড় থেকে মুক্তি পেয়ে বড় করে শ্বাস ছাড়ল। উপরে উঠতে উঠতে হঠাৎ একজন রাজদীপের নাম ধরে ডাকল। রাজদীপ খেয়াল না করে তার ডাকে সাড়া দিয়ে ফেলল। পেছনে তাকিয়ে দেখল পরিচিত এক আঙ্কেল। রাজদীপ নিজের মুখ ধরে দেখল মাস্ক আছে কিনা। মুখে মাস্কের আবরণ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু লাভ কি? আঙ্কেল তো চিনেই ফেলল। রাজদীপ দিঘিকে ইশারায় উপরে উঠে যেতে বলল। দিঘি বিষয়টি বুঝে তাড়াতাড়ি সরে গেল সেই স্থান হতে। লোকটা রাজদীপের কাছে এসে বলল, কি ইয়ং ম্যান, এখানে কি করছো? রাজদীপ মলিন হেসে উত্তর দিল, একটা কাজে এসেছিলাম আঙ্কেল। আপনি কি করছেন এখানে? আমিও ফ্যামিলির সাথে এসেছি আর কি। কিন্তু রাজদীপ, তোমাকে তো একটা মেয়ের সাথে সারাক্ষণ ঘুরে বেড়াতে দেখেছি। দুজনের একসাথে ঘোরাফেরা থেকে অন্য কিছুই মনে করছিলাম আমরা। রাজদীপ কি বলবে বুঝতে পারছে না। অস্বীকার করলেও যে লোকটা বিশ্বাস করবে না তা সে জানে। সত্যিটা বললেও কেমন দেখায়। তাই রাজদীপ কিছুক্ষণ চুপ করেছিল। কিছু বলার জন্য মুখ খুলতেই ফোন বেজে উঠল তার। হাঁফ ছেড়ে বাঁচল সে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে চেক দিয়ে বলল, গুরুত্বপূর্ণ ফোন কল এসেছে, পরে কথা বলছি আপনার সাথে। কলটা কেটে রাজদীপ সিঁড়ি দিয়ে দ্রুত উপরে উঠে যেতে লাগল। মাঝপথে দিঘির সাথে দেখা হলো। দিঘি জিজ্ঞেস করল, কে লোকটা? আমার বাবার পরিচিত। ও আচ্ছা, কিছু জানতে চেয়েছিল? দিঘি উপরে উঠতে উঠতে জিজ্ঞেস করল। আমি বলিনি কিছু। দিঘি মাথা নাড়ালো। রাজদীপ নিজেদের রুমে চাবি দিয়ে ঢুকল। তেমন প্রভাবশালী কোনো রুম নয়, খুবই সাধারণ। দিঘি বিছানায় গিয়ে বসল। রাজদীপকে জিজ্ঞেস করল, এখন আমরা কি করব? রাজদীপ কোমরে হাত দিয়ে দিঘির দিকে তাকালো। মেয়েটার চুল এখনো ভেজা রয়েছে, টপ টপ করে জল পড়ছে। রাজদীপ আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। তারপর রুমের ড্রেসিং টেবিলের দিকে টিস্যু বক্স নিয়ে দিঘির পাশে বসল। কয়েকটা টিস্যু নিয়ে দিঘির চুল মুছিয়ে দিতে লাগলো। দিঘি হতবাক হয়ে তাকালো। রাজ বলল, আমার জন্য তোমাকে এত কিছু ফেস করতে হচ্ছে? কই না তো, আমার তো বেশ ভালো লাগছে। নতুন অ্যাডভেঞ্চার করছি মনে হচ্ছে। রাজদীপ দিঘির নাক টেনে বলল, তোমার এমনি মনে হবে। যখন খারাপ কিছু হবে আমাকে বলতে আসবে না। পরেরটা পরে দেখা যাবে। এখন চিন্তা করে কি হবে, রাজদীপ বাবু? রাজদীপ টিস্যু বক্স দিঘির কোলে দিয়ে বলল, ঠিকমতো মুছতে থাকো। আমি দেখি কোনো গাড়ি জোগাড় করতে পারি কিনা। গাড়ি পেলে ফোন করে জানাবো। ফোন পেয়ে তুমি সাথে সাথেই চাবি নিয়ে নিচে এসে পড়বে। রিসেপশনে চাবি জমা দিয়ে আমার সাথে আসবে। তো আমরা রুম নিলাম কেন যখন থাকবই না? আরে তোমার সেফটির জন্য আর আমার নিজের জন্য এই রুম নিয়েছি।
রুম নিয়েছি বলেই শান্তিমতো ফ্যানের বাতাস খেতে পারছো। নিচে ভিড়ের মধ্যে দাঁড়ালে এতক্ষণে দুজনে হয়তো চ্যাপ্টা হয়ে নয়তো গরমে সিদ্ধ হয়ে উপরে টপকে যেতাম। দিঘি ফিক করে হেসে ফেলল। বলল, বুঝেছি। রাজদীপ দিঘিকে রেখে নিচে চলে গেল। কিন্তু নিচে গিয়েও তেমন কাজ হলো না। ভিড় ঠেলে ঠুলে বাইরে বের হয়ে দেখা গেল বন্যা হয়ে গেছে। হোটেল থেকে কিছু দূর হাঁটা যাচ্ছে। তারপর বন্যার পানি। কোনো গাড়িও এদিকটায় আসছে না। হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল 6টা বাজতে চলেছে। এত তাড়াতাড়ি সময় কিভাবে চলে গেল বোঝা গেল না। কি করবে ভাবতে ভাবতে আকাশকে ফোন দিল। আকাশকে গাড়ি পাঠানোর কথা বললে আকাশ জানালো সে দ্রুত ব্যবস্থা করছে। আধ ঘন্টা পার হয়ে গেছে, তারপর আবার আকাশের ফোন কল আসলো। আকাশ জানালো, দোস্ত, জ্যামে আটকে আছি। আরো আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। আচ্ছা, আসলে ফোন করিস। রাজদীপ উপরে উঠে আসলো। দিঘিকে বিছানায় ক্লান্ত হয়ে শুয়ে থাকতে দেখল। রাজদীপের মুখে তৃপ্তির হাসি দেখা গেল। মেয়েটার মাথার কাছে গিয়ে হাত বুলিয়ে দিল। দিঘি আরো জোরসর হয়ে ঘুমিয়ে পড়ল। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আকাশ কল করে জানালো সে বাইরে অপেক্ষা করছে। দিঘিকে ডেকে উঠালো রাজদীপ। নিজেও ঠিকঠাক হয়ে মুখে মাস্ক পরিধান করে বেরিয়ে পড়ল দুজনে। বের হতে গিয়ে আরেক অঘটন ঘটল। ভিড়ের কারণে টানা হেঁচড়ায় রাজদীপের মাস্ক খুলে গেল। কয়েকজন তাকে চিনে ফেলল। পিছন থেকে ডাকতে লাগলো। তাদের দেখা দেখি অন্যরাও তাকালো সেদিকটায়। কিন্তু রাজদীপ কোনোমতে দিঘির হাত শক্ত করে ধরে পিছনে না তাকিয়ে সেই জায়গা থেকে প্রস্থান করল। গেটের সামনেই আকাশের গাড়ি ছিল। দুজনকে বন্যার পানিতে পা ডুবিয়ে কিছুটা পথ হেঁটে গাড়িতে উঠে বসতে হলো। রাজদীপ দ্রুত জানলা বন্ধ করে বড় করে শ্বাস ছাড়ল। খুব হাঁপাতে লাগলো সে। আকাশ সামনে থেকে বলল, রাজ, জল খাবি? দিঘি ভ্রু কুঁচকে রাজদীপের দিকে তাকালো। রাজদীপ সাথে সাথেই উত্তর করল, আমার বন্ধু আকাশ। রাজদীপ নিজেই উঠে জলের বোতল নিয়ে নিল। দিঘি বিষয়টা বুঝতে পেরে মৃদু হেসে আকাশকে হ্যালো বলল। আকাশও তাই করল। আরও বলল, মিস দিঘি, যেহেতু তুমি রাজদীপের গার্লফ্রেন্ড, তো সেই হিসেবে তুমি আমার বোনের মতো। তাই তোমাকে দিঘি বলেই ডাকবো। ওকে, আমার কোনো সমস্যা নেই। আকাশের চেহারা এখনো দেখেনি সে। কিন্তু রাজদীপের বন্ধু যেহেতু মানা করতে পারল না দিঘি। দিঘি জিজ্ঞেস করল, আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি এখন? কোথায় আবার বাসায় যাব? অনেক দেরি হয়ে গেছে। তোমাকে ও হোস্টেলে ফিরতে হবে। রাজদীপ জল পান করতে করতে বলল, আমি তো ভাবলাম আরো ঘুরবো। আকাশ বলল, আরেকদিন তোমাকে অনেক ঘোরাবে রাজ। এখন বাড়ি যাও, না হলে পরে সবাইকেই সমস্যায় পড়তে হবে। দিঘি ঠোঁট ফুলিয়ে মাথা নাড়ানো। বেশ অনেকটা সময় ধরে গাড়ি জ্যামে আটকে রয়েছে। দিঘি বাইরে তাকিয়ে থাকতে থাকতে আবারও ঘুমিয়ে পড়েছে। রাজদীপ নিজের কাঁধে দিঘির মাথা রেখে দিয়েছে আলতো করে। আকাশ সামনের লুকিং গ্লাস দিয়ে বিষয়টা দেখে পেছনে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাজের দিকে। রাজদীপ ইশারায় জিজ্ঞেস করল, কি সমস্যা? আকাশ মুখ টিপে হেসে বলল, দুজনকে একসাথে বেশ মানিয়েছে। রাজদীপ উত্তরে কিছু না বলে সোজা দিঘির দিকে তাকালো। বেশ অনেকক্ষণ ধরে তাকিয়েই থাকলো। কেমন জানি ঘোর লেগে যাচ্ছে মেয়েটার দিকে তাকাতে গিয়ে। আকাশ জিজ্ঞেস করল, কিছু খাসনি তোরা? দুপুরে খেয়েছিলাম। আচ্ছা। মেয়েটার মুখ শুকনো লাগছে তাই বললাম। রাজদীপ আবারও তাকালো দিঘির দিকে। এখন তার নিজেরও মনে হচ্ছে দিঘির খিদে পেয়েছে। কিন্তু খেতে গেলে আরো দেরি হয়ে যাবে, এমনিতেই জ্যামে বসে কত সময় কেটে গেল। আকাশ বলল, জ্যাম ছাড়লে সামনে খাবারের হোটেল পেলে থামাবো। আচ্ছা। কিছুক্ষণ পর জ্যাম ছেড়ে দিলে আকাশ খুব জোরে ড্রাইভ করা শুরু করলো। গাড়ির স্পিড বেশি হওয়ায় দিঘির ঘুম ভেঙে গেল। দিঘি চোখ কচলে সামনের দিকে তাকালো। রাজদীপের কাঁধ থেকে মাথা সরালো না। আরো শক্ত করে রাজদীপের বাহু ধরে কাঁধে নিজের জায়গা করে নিল। রাজদীপ বুঝতে পারল দিঘি উঠে গেছে, কিন্তু কিছু বলল না। শুধু মুচকি হাসলো আর বাইরে তাকিয়ে থাকলো। হঠাৎ আকাশ কোনো কথাবার্তা ছাড়াই হুট করে গাড়ি থামায়। যার কারণে রাজদীপ, দিঘি খানিকটা সামনে ঝুঁকে গেল। রাজদীপ তাড়াতাড়ি দিঘিকে ধরে আকাশের দিকে তাকালো। বলল, কি হলো হঠাৎ? আকাশ পেছনে তাকিয়ে বলল, আমার গাড়িতে এত ইটিসপিটিস চলবে না। আমার ড্রাইভিং এ সমস্যা হচ্ছে। আমরা খারাপ কিছু করছিও না। তোর মনে সমস্যা সেটা বল। আকাশ নিজের বুকে হাত দিয়ে বলল,
হ্যাঁ রে, ঠিক বলেছিস তুই, আমার মন ব্যথা করছে। দিঘি হেসে ফেলল, বলল, ভাইয়া আপনি তো খুব হাসাতে পারেন। আকাশ দিঘির দিকে তাকিয়ে নিজের শার্টের কলার উঁচু করে বলল, একটু আধটু পারি আর কি। দিঘি এবার আকাশের চেহারা ঠিকমতো দেখল। কিছুটা চেনা চেনা ঠেকল তার কাছে, কিন্তু মনে করে উঠতে পারছে না কোথায় দেখেছিল সে। দিঘি তাই বলে উঠল, আমাদের কি কখনো দেখা হয়েছিল? আকাশ কথাটা শুনে ভয় তটস্থ হয়ে উঠল। তৎক্ষণাৎ বড় বড় নয়নে রাজদীপের দিকে তাকাল। রাজদীপ পরিস্থিতি সামলাতে দিঘির হাত চেপে ধরে বলল, আকাশের সাথে তোমার দেখা ইম্পসিবল। কারণ ওর সাথে তোমার কোথাও যদি দেখাও হয়ে থাকে সাথে আমি থাকতাম নিশ্চিত। দিঘি মাথা দুলিয়ে চুপটি করে বসল। আকাশও বলল, সামনে একটা চায়ের দোকান দেখছি, কেউ চা খাবে এখানে? না খেলে নাই, কিন্তু আমি খাবো তাই আমি যাচ্ছি। আকাশ বেরিয়ে পড়ল। দিঘিও জানালো সে খাবে। তাই রাজদীপ দিঘিকে বের হতে সাহায্য করে নিজেও বের হলো। তিনজনে চা নিল। রাজদীপ চা হাতে নিয়ে সাথে সাথে দোকান থেকে একটা সিগারেট নিল আর সিগারেট ধরালো। দিঘি সেটা লক্ষ্য করে প্লাস্টিকের চায়ের কাপটা বেঞ্চে রেখে বলল, কি কি করছেন আপনি? সিগারেট কেন ধরালেন? রাজদীপ বিস্মিত হয়ে বলল, চায়ের সাথে এই জিনিসটা বেশ ভালো লাগে। কিন্তু তুমি হঠাৎ এমন করছো কেন? দিঘি উঠে রাজদীপের হাত থেকে সিগারেট নিয়ে বলল, আচ্ছা, এটার সাথে চা খেতে বেশ ভালো লাগে। আমি কখনো খাইনি। আমি ওটাই করতে চাই। কেমন টেস্ট দেখতে চাই। রাজদীপ বলল, কি বলছো এসব? দাও, আমাকে দাও। না, আপনি খেলে আমিও খাবো। আপনি যদি ফেলে দেন তাহলে অন্য বিষয়। আকাশ পেছনে থেকে বলল, বোন চাইছে না তুই এসব খাস, বন্ধু। ফেলে দে। রাজদীপ মুখ গোমড়া করে আকাশের দিকে তাকালো। আকাশ এক চোখ মেরে দুষ্টুমি করল। দিঘি সামনে থেকে রাজদীপকে চোখ রাঙানি দিল। রাজদীপ বাধ্য হয়ে বেঞ্চে বসে পড়ল, চায়ের কাপে মনোযোগ দিল। দিঘি সিগারেট ডাস্টবিনে ফেলে দিয়ে রাজদীপের পাশে এসে বসল। চা শেষ করে নিজের প্রেমিক পুরুষটির দিকে দৃষ্টি নিক্ষেপ করল। বলল, এখন থেকে এসব উল্টাপাল্টা খেতে যাতে না দেখি। না হলে আমিও খাবো আপনার সাথে। রাজদীপ বিরক্তের দৃষ্টিতে দিঘির দিকে তাকালো, আবার চোখ ফিরিয়ে নিল। বুঝল মেয়েটা এত সহজ না। রাজদীপের জীবনে আর কি কি পরিবর্তন করতে চাইবে স্বয়ং ঈশ্বরই জেনে থাকবেন। দুপুর 12টা। দিঘি নিজের হোস্টেলের বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। রাত 9টার দিকে বাসায় ফিরেছিল সে। রাজদীপ আর আকাশের সাথে খাওয়া দাওয়া করে বাসায় ফিরেছে। তারপর আর শরীর চলছিল না। কোনরূপ ফ্রেশ হয়ে বিছানায় গায়েলিয়ে দিয়েছিল। বাসা থেকে ফোন আসায় আরামে কিছুটা বিঘ্ন ঘটেছে। দিঘির পাপা আধা ঘন্টা ধরে কথা বলেছিলেন নিজের মেয়ের সাথে। একসময় ভিডিও কলে দিঘির চেহারা দেখে বুঝতে পারলেন তার মেয়ে খুবই ক্লান্ত। তাই ছেড়ে দেন দিঘিকে। তারপর থেকেই দিঘি ঘুমাচ্ছে। ঘুম ভাঙল অস্মিতার কণ্ঠ পেয়ে। বিছানায় লাফ দিয়ে উঠল দিঘি। কি কি করতে করতে চারপাশে তাকালো। দেখল আশেপাশের রুম থেকে কয়েকজন মেয়ে এসে জড়ো হয়েছে। কিছুই বুঝতে পারছে না দিঘি। মুখে প্রশ্নবোধক চিহ্ন নিয়ে বসে আছে সে। পারুল এগিয়ে এসে দিঘির কাঁধে হাত রেখে বলল, কালকে তুমি আমাদের শহরের নেতা রাজদীপের সাথে ছিলে তাই না? দিঘি বিস্মিত হয়ে পারুলের দিকে তাকালো। চোখে মুখে ভয় ছেপে উঠল। দিঘি মুখে কোনোমতে উচ্চারণ করল, কেন? আজকের নিউজপেপারে বড় বড় করে তোমাদের ছবি ছাপানো হয়েছে। তাছাড়া আমাদের মেয়েদের হোস্টেলের গেইটেও কোন পোলাপানরা এসে পেপারের সেই নির্দিষ্ট ছবি লাগিয়ে দিয়ে গেছে। খবরেও বলা হচ্ছে তোমার আর ওই নেতার কথা। দিঘি হতবাক হয়ে পারুলের দিকে তাকালো। পারুলের হাত শক্ত করে ধরে বলল, এখন আমি কি করব? আমিও বলতে পারছি না দিঘি। কে করলো খোঁজ নাও। দেখো কিছু করা যায় কিনা। কথাবার্তা শেষ হলে একে অপরের সাথে ফিসফিস করতে করতে সবাই বেরিয়ে যেতে লাগলো। কয়েকজন দিঘিকে দেখে মুখ চেপে হাসছে। ফিসফিস করে বলছে, শহরের নেতা, না জানি কত মেয়ের সাথে সম্পর্কে আছে। দিঘি এরকম একটা ছেলের সাথে কিভাবে পারল? ঘুম থেকে উঠে যে এরকম খারাপ ঘটনার সম্মুখীন হতে হবে দিঘি একবারও ভাবতে পারেনি। এজন্যই রাজদীপ বারবার বলেছিল সামলে চলতে, বেশি বায়না না করতে। কিন্তু দিঘি নিজেই হয়তো বেশি করে ফেলেছে, এজন্য আজকের এই দিনটা দেখতে হচ্ছে। দিঘি বিছানা থেকে উঠে পেপার খুঁজতে লাগলো। রুমের এক টেবিলে পড়ে ছিল আজকের পেপারটা। দিঘির চোখে পড়তেই তাড়াতাড়ি হাতিয়ে নেয় সেটা।
একদম শুরুর দিকেই রাজদীপ আর দিঘির ছবি। দুজনের একসাথে কথা বলার একটা ছবি। রাজদীপ আর দিঘি হোটেলে খুব কাছাকাছি দাঁড়িয়ে ছিল এরকম একটা ছবি ক্যামেরায় ধারণ করা হয়েছে। এই দুটোই পেপারে দিয়ে উপরে হেডলাইনে লেখা হয়েছে, শহরের একচ্ছত্র নেতা রাজদীপ কি প্রেম করছে। দিঘি পুরো প্রতিবেদনটি পড়ল। কালকের কিছু কথা লেখা হয়েছে এখানে। দিঘির মাথা গরম হয়ে গেল। রাগে সে পেপারটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। রুমমেট সবাই দিঘির অবস্থা দেখছে কিন্তু কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না, তাই কিছু বলা থেকে বিরত রয়েছে সকলে। অপরদিকে রাজদীপও আজ বেলা করে ঘুম থেকে উঠে নিউজপেপারের খবর জানতে পারে। বিষয়টা তার মা এসে জানায় প্রথমে। পেপারে নিজের আর দিঘির কথাবার্তা দেখে মাথায় রক্ত চড়ে যায় রাজদীপের। সাথে সাথেই নিজের এক লোককে ফোন লাগায়। এসব খবর কোন লোক নিয়ে এসেছে আর কোন লোক ছেপেছে তা জানার জন্য খোঁজ করতে বলে তাকে। রাজদীপ দিঘিকেও কল করে, কিন্তু দিঘি কল ধরে না। রাজদীপের ভয় লাগতে শুরু করে। মেয়েটার আবার কিছু হলো নাকি কে জানে। কিছু সময়ের মধ্যেই সব পরিষ্কার হয়ে যায় রাজদীপের কাছে। নিজের লোকের খোঁজ করা ফোন নাম্বার পেয়ে সাথে সাথেই কল করে বকাঝকা করে রাজদীপ। রাজদীপ বলে, 1 ঘন্টার মধ্যে যদি সব জায়গা থেকে এই খবর সরানো না হয় তাহলে তোদের কোম্পানি ব্যান করে দিব আমি। আর সাথে অ্যাপলজি পোস্টও চাই যেখানে বলা হবে এসব ছবি এডিট করা। বুঝলি। পেপারের লোকটা মেনে নেয় রাজদীপের কথা। ফোন রাখতেই আকাশের আওয়াজ শোনা যায় বাইরে থেকে। রাজদীপ তাড়াতাড়ি নিজের রুমের দরজা খোলে। আকাশ রাজদীপের রুমে প্রবেশ করল। আর প্রচণ্ড পরিমাণে হাঁপাতে লাগল। রাজদীপ বন্ধুর অবস্থা দেখে পানির বোতল এগিয়ে দিল আকাশের কাছে। আকাশ জলটুকু পান করে ঠাস করে বোতল রাখল টেবিলে। রাজদীপ বলল, আস্তে, বন্ধু। কি করছিস তুই? আরে জানিস না কি হচ্ছে? জানি আমার আর দিঘির ছবি ভাইরাল হয়ে গেছে। উহু, শুধু এটা না, ওই মিনির বাচ্চাট কি করছে দেখ গিয়ে। মিনি আবার কোথা থেকে আসলো? হ্যাঁ, আমিও বুঝলাম না। হঠাৎ করে গর্ত থেকে বেরিয়ে শোন আমাদের এলাকার যে পাবলিক কলেজটা আছে ওই কলেজের সামনে বটগাছের নিচে মিনি পাড়ার ছেলেপেলে সহ আশেপাশের মানুষদের জড়ো করছে কি জানি বলবে তোর সম্পর্কে। মাইকে এটাই বলে যাচ্ছে কতক্ষণ ধরে। আমার সম্পর্কে? এই মেয়ের সাহস তো কম না, চল আমিও দেখি কি বলে আমার সম্পর্কে। সরকারি কলেজের সামনে লোক জড়ো হয়েছে। মাইকের আওয়াজ পেয়ে হোস্টেলের মেয়েরাও বাইরে বেরিয়ে এসেছে। দিঘি বিছানার উপর উঠে যে একবার বসেছেন আমার নামগন্ধ নেই। পারুল এগিয়ে গিয়ে দিঘিকে বলল, দেখো দিঘি, মন খারাপ করে বসে লাভ নেই। চলো গিয়ে দেখে আসি ওখানে কি বলা হচ্ছে। তোমার মন ঠান্ডাও হতে পারে। দিঘি মুখ তুলে বলল, না, আমার ভালো লাগছে না আপু। তোমরাই যাও। এসে জানিও কি হয়েছিল। এমনিতেও আমি রুম থেকে বাইরে গেলেই সবাই হাসাহাসি করবে। আর কানে কানে কথা বলবে। এসব পছন্দ হচ্ছে না আমার। পারুল দিঘির গালে হাত দিয়ে বলল, শহরের নেতার সাথে প্রেম করছো, এতটুকু সহ্য করার শক্তি থাকতে হবে তোমার। এটা কোনো বড় ইস্যু না। যদি তোমাদের বিয়ে হতো সবাই তো জেনেই যেত। তাই বিষয়টাকে পজিটিভলি নাও। যদি রাজদীপ স্যার বা ভাই যেটাই হোক সে যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে তাহলে নিজের প্রতি গর্ব করো যে সে তোমাকে ভালোবেসেছে। যদিও তার নামে অনেক খারাপ কথা শুনেছি, অনেক ভালো কথাও শুনেছি, এখন কোনটা ঠিক আর কোনটা ভুল আমি তো বলতে পারছি না। কিন্তু আমাদের শহরের একচ্ছত্র নেতা, তার আধিপত্য পুরো শহর জুড়ে, এমনকি দেশের অনেকেই তার কথা মান্য করে চলে, তো এটা খুব বড় কিছু যে তুমি ওনার প্রেমিকা। তাই বলছি নিউজপেপারে আসার বিষয়টিতে ভয় কুঁকড়ে থেকো না। সত্যকে ফেস করার চেষ্টা করো। দিঘি মাথা নাড়ালো। সেই বুঝতে পারছে রাজদীপের জন্য ও বিষয়টা খারাপ হতে পারে। দিঘি দীর্ঘশ্বাস ফেলে আবার শুয়ে পড়ল। সকালের খাবার মুখে পড়েনি। এদিকে দুপুরও পেরিয়ে যাচ্ছে। তাও কিছু খেতে ইচ্ছে করছে না দিঘির। বটতলার নিচে ছোট স্টেজের মতো বানানো হয়েছে। পেছনে সাদা কাপড় ঝুলছে। মিনি সেই ছোট স্টেজের উপরেই দাঁড়িয়ে ছিল। পাশে একটা ছোট ছেলেকে দাঁড় করিয়ে রেখেছে। ছেলেটা মাইকে বলছে, যদি নেতা রাজদীপের আসল সত্য জানতে চান, স্টেজের সামনে এসে দাঁড়ান। নির্দিষ্ট পরিমাণ লোকজন জড়ো হওয়ার পর মিনি নির্ধারণ করল এটাই উপযুক্ত সময় সবকিছু বলার। মিনি মুখের সামনে মাইক্রোফোনটা নিয়ে বলা শুরু করল,
আজকে আমরা খবরের কাগজ আর টেলিভিশনের নিউজ হতে জেনেছি আমাদের শহরের একচ্ছত্র নেতা রাজদীপ একটা মেয়ের সাথে প্রেম করছে। এটা খুবই খুশির খবর, তাই না? হ্যাঁ, হতেই পারে অনেকে খুশি হবে, কারণ অনেকে ভাবছে রাজদীপ শহরের সকল মেয়েকে বোনের চোখে দেখে, এজন্য তার কপালে বউ জোটা খুবই ক্ষীণ সম্ভাবনা রয়েছে। কিন্তু তাই বলে কি মিস্টার রাজদীপ বিয়ে করতে পারবে না? অবশ্যই করতে পারবে। কিন্তু সমস্যাটা হচ্ছে রাজদীপ যদি একটা মেয়ের সাথেই সম্পর্কে থাকতো তাহলে। আপনাদের প্রিয় রাজদীপ একটা মেয়ের সাথে নয়, সে চারটে মেয়ের সাথে সম্পর্কে আছে। আপনারা প্রমাণস্বরূপ এই ভিডিওগুলো দেখে নিতে পারেন, অথবা এই ছবিগুলো আপনাদের রাজদীপের প্রতি শ্রদ্ধার চোখ খুলে দিতে পারে। কথাটা বলে মিনি খানিকটা থামল। হাতে থাকা ছবিগুলো একজন ছেলের দ্বারা মানুষদের হাতে দেওয়ার এবং রাজদীপের স্বরূপ দেখার সুযোগ করে দিল। পেছনে সাদা পর্দায় কিছু ভিডিও ছাড়া হলো, যা দেখে সাধারণ জনগণের চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। মোটামুটি অর্ধেক সংখ্যক মানুষের হাতে ছবিগুলো পৌঁছে দেওয়া হলে আর ভিডিওটি শেষ হলে মিনি আবারও বলা শুরু করল। তো এখন আপনাদের কি মতামত? এখনো কি প্রিয় নেতা রাজদীপের প্রতি আপনারা শ্রদ্ধা দেখাতে পারছেন? মিস্টার রাজদীপ আমার সাথেও যে সম্পর্কে যুক্ত আছেন এই বিষয়ে আমাদের এলাকার প্রত্যেক ব্যক্তিই অবগত। এইসব বিষয় জেনে আমার কি রূপ কষ্ট হয়েছে আপনারা কল্পনা করতে পারছেন। মিনি কান্নার ভান করল। কয়েকজন এগিয়ে এসে এই বিষয়ে কথা বলতে লাগল। একজন লোক বলল, আমরা তো জানতাম নেতা রাজদীপের সম্পর্ক তোমার সাথেই ছিল আর বিয়েও হয়ে যেত। তাহলে উনি এরকম কি করে করতে পারলেন? মিনি কান্নার ভান করে বলল, সেটাই তো আঙ্কেল। দেখুন না, রাজদীপ যে শেষমেশ এরকম বের হবে আমি কখনো ভাবতে পারিনি। জনসম্মুখের পেছনে থেকে একজনের হিংস্র কণ্ঠ শোনা গেল। জোরসড়ো হয়ে দাঁড়ালো সকলে। রাজদীপকে সামনে আসার জায়গা করে দিল। রাজদীপ আর আকাশ সামনে এগিয়ে আসলো স্টেজের দিকে। হুঙ্কার দিয়ে বলল, বন্ধ করো মিনি। তোমার মুখে উচ্চারিত প্রতিটা বাক্য মিথ্যে। মিনি বাঁকা হেসে বলল, তাই? তাহলে এসব ছবিগুলো কি? ভিডিওটা কি? সবকিছুই কি মিথ্যে হতে পারে? রাজদীপ মাটিতে ফেলে দেওয়া কয়েকটা ছবি কুড়িয়ে নিল। ছবিটার দিকে তাকিয়ে বলল, অবশ্যই। আমি এসব ছবির দুই একজনকে ছাড়া কাউকে চিনি না। আর জীবনে কথাও হয়নি তাদের সাথে। মিনি সকলকে উদ্দেশ্য করে বলল, এখন আপনারাই বলুন, কোনো চোর যদি চুরি করে ধরা পড়ে যায়, তাহলে তারা কি স্বীকার করে যে আমি চুরি করেছি? সকলে মাথা নাড়িয়ে না জানালো। আকাশ বিরক্ত হয়ে বলল, এই চোরনি, তুই বাসায় আয়, তারপর দেখাচ্ছি মজা। রাজদীপ আকাশের হাত ধরে তাকে থামতে বলল। মিনিকে উদ্দেশ্য করে বলল, তুমি কথার জালে মানুষকে ভোলাতে পারো, কিন্তু আমাকে না। সবগুলো ছবি এডিটেড। আমি এরকম করে কারো সাথে ছবি তুলিনি। এমনকি তোমার সাথে তো নয়। এর মধ্যে পেপারের ছবিটার কথা যদি ধরি, তাহলে যার যার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গিয়ে ওই চ্যানেলের পোস্ট চেক করে নিবেন। ওখানে স্পষ্ট করেই বলা আছে এসব মিথ্যে, ফ্রড। কেউ বানিয়ে চ্যানেলের অ্যাডমিনকে দিয়েছিল, ওরা না বুঝে ছাপিয়ে দিয়েছে। কথা এদিকেই শেষ। যার ইচ্ছা বিশ্বাস করবে, যার ইচ্ছা করবে না। এসব আমার দেখার বিষয় না। রাজদীপ আবার সাধারণ মানুষের দিকে তাকিয়ে বলল, আপনারা চাইলে মিনিকে বিশ্বাস করতে পারেন, আর চাইলে আমাকে এই শহরের নেতার পদ থেকে নামাতেও পারেন। আমি নিজেই বেঁচে যাই নেমে যেতে পারলে। শুধু আপনাদের কথা ভেবে আমি আছি। আপনারা আমার পরিবার। আপনাদের জন্য কাজ করা আমার পছন্দের বিষয়। কিন্তু এসব কারণে যদি আপনাদের ভয় তৈরি হয়, খারাপ ধারণা তৈরি হয়, তাহলে প্লিজ আপনারা আমাকে নেতা হতে বহিষ্কার করে দিতে পারেন। নতুন মানুষ খুঁজে নিবেন যিনি আমার থেকে বেশি বেনিফিট দিতে পারবে। মানুষ রাজদীপের কথাবার্তা শুনে আবারও তার পক্ষে কথা বলতে লাগলো। এদিকে মিনি ঘাবড়ে গেল। সে এমনটা চায়নি। সে চেয়েছিল শক্ত কিছু প্রমাণ ব্যবহার করে রাজদীপকে কাবু করতে। কি কি করবে ভাবতে ভাবতে মিনি মাইকে আবার জানালো, ওয়েট, মিস্টার রাজদীপ। আপনার কথা শেষ হলেও আমাদের কথা শেষ হয়নি। এসব ছবি এডিটেড বলে দিতে বা পোস্ট করতে বেশিক্ষণ সময় লাগে না, শুধু ভোগের বস্তু টাকা হলেই হয়। কে জানে এখানে আসার আগে আপনি টাকা দিয়ে অ্যাপলজি পোস্ট লিখিয়েছেন, তারপর এখানে এসেছেন। মিনি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। স্টপ ইট নাও। মিনি হেসে বলল, রেগে গেলেন তো হেরে গেলেন, মিস্টার রাজদীপ। তাই ধীরে সুস্থে হাঁটুন। রাজদীপ তীক্ষ্ণ চোখে রাগ নিয়ে মিনির দিকে তাকিয়ে আছে।
মিনি যেন আরো সুযোগ পেয়ে গেল বলার। মিনি বলল, আমার সাথে তোমার সম্পর্ক ছিল এটা সবাই জানে। আর তুমিও জানতে সবাই জানে। তখন তুমি সকলের সম্মুখে এসে অস্বীকার করনি কেন? করবেই বা কিভাবে যেদিকে কথাটা একদম সত্যি। যেসব কথা আমার শরীরে লাগে না সেসব কথার ধারে কাছেও আমি যাই না। তোর সেসব কথা আমার ইউজলেস মনে হয়েছে, আর এসব ইউজলেস কথাবার্তার জন্য সবার সামনে এসে এত কাহিনী করে সময় নষ্ট করার ইচ্ছা বা প্রয়োজন কোনোটাই আমার ছিল না। কিন্তু এখন তুমি কিভাবে সবাইকে বিশ্বাস করাবে যে এই কথাটা মিথ্যে? আচ্ছা, বাদ দিলাম আমার কথা। কালকে আমার কাকা তোমাকে একটা মেয়ের সাথে দেখেছিল। তখন তোমাদের বিহেভিয়ার নর্মাল মানুষ, হঠাৎ দেখা হলে করে ওরকম কিছু মনে হয়নি? দেখেই মনে হচ্ছিল কাপল। সেই কথার উত্তরে কি বলবে তুমি? কিভাবে অস্বীকার করবে নিউজ পেপারে যা ছাপানো আছে সেটা মিথ্যে? কেউ বললেই যে বিশ্বাস করতে হবে সেটা তো অনুচিত। প্রমাণ সহই আমি বিশ্বাস করেছি। আমার কাছে নিউজপেপারের ছবি থেকে বেশি প্রমাণ আছে। চাইলেই দেখাতে পারি আমি। রাজদীপ দীর্ঘশ্বাস ফেলল। পেছনে ফিরে মানুষদের দিকে তাকালো। মিনির কথায় যে অনেকেই রাজকে আবারও তারা অবিশ্বাস করতে বসেছে সেটা ভালোই বুঝতে পারছে। মানুষজাতি এক এক সময় এক এক যুক্তিকে সত্য ভেবে বিশ্বাস করে ফেলে। প্রমাণের বিষয় তাদের মাথায় আসে না। সত্যটা খুঁজে বের করার ইচ্ছে তাদের মাথায় আসে না। বিশ্বাস আসে শুধু লোকসমাজের মুখের ভাষায়, সেখানে যুক্তি থাকুক আর অযৌক্তিক কথাবার্তাই হোক না কেন সেটাই বিশ্বাস করা তাদের ধর্ম হয়ে পড়ে। রাজদীপ দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট স্টেজটিতে উঠে আসলো। মিনির সম্মুখে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি চাস তুই? ক্লিয়ার করে বল। মিনি মৃদু হাসল। ফিসফিস করে বলল, যাক, এতক্ষণ পরে লাইনে এসেছো তুমি। রাজদীপ বলল, বোঝাই যাচ্ছিল। এত গ্যাঞ্জাম করার পেছনে তোর কোন বিশেষ মোটিভ আছে? মিনি মিটিমিটি হেসে বলল, আমার একটাই মোটিভ, রাজদীপকে বিয়ে করা। সো মিস্টার রাজদীপ, বিয়ে করো আমায়। আমি তোমার শরীরে লাগা প্রতিটি কলঙ্ক ধুয়ে মুছে সাফ করে দিব। রাজদীপ শক্ত কণ্ঠে বলল, ইম্পসিবল। তোর মতো শাকচুন্নিকে বিয়ে করতে আমার বয়ে গেছে। বিয়ে না করলে তো আর কি করবে? স্বীকার করে নাও সব কিছু। দিঘিকে স্বীকার করো। তারপর আমি তোমার সাথে ওর সব ছবি আরো ছড়িয়ে ছিটিয়ে দিব। দিঘিকে অপমানিত হতে হবে, লজ্জিত হতে হবে। আরো কি কি করব ওর সেটা সময়ের সাথে সাথে শুধু তুমি দেখবে। তাই আমার প্রস্তাব নাকচ করার আগে 10 বার ভেবে নিও। রাজদীপের দাঁতের চোয়াল শক্ত হল। সে কিছুক্ষণ চুপ থেকে মিনির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। রাগে জিদে বলল, তুই যদি আমার সাথে বিয়ে করেও ফেলিস তোর পুরো জীবন অশান্তিতে ভরিয়ে দিব আমি। আফসোস করবি এই ভেবে যে কোন সর্বনাশকে তোর মনে জায়গা দিয়েছিলি। প্রতিটা দুঃখ আমি ফিরিয়ে দেব, তোর জীবন অন্ধকার কুয়ায় পরিণত করব যেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। মরে যাবি তুই। মিনি হেসে হাত বাড়িয়ে কিছু বলার আগেই রাজদীপ স্টেজ থেকে নেমে যায়। সবার মাঝখান হতে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ে নিজ গন্তব্যে। রাজদীপের পেছনে পেছনে আকাশও ছুটে আসে। রাজদীপের পাশে দাঁড়িয়ে আকাশ জিজ্ঞেস করে, তুই মিনির সাথে কি কথা বললি? রাজদীপ কোনো উত্তর দিল না। নিজের মতো পথ দিয়ে হাঁটতে থাকল। ওদিকে পেছনে থেকে শোনা যাচ্ছে হই হুল্লোড়ের আওয়াজ। সকলের মুখে কথা চলছে রাজদীপ আর মিনির বিয়ে নিয়ে। কিছু কথা আকাশের কানেও গেল। আকাশ থমকে দাঁড়ালো। সামনে হেঁটে যাওয়া রাজদীপের দিকে তাকালো। বুঝতে পারল ছেলেটার মনে যে প্রচণ্ড ঝড় চলছে। আকাশ দ্রুত হেঁটে রাজদীপের পাশে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞেস করল, কি করলি তুই এটা? রাজদীপ অগোছালো দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। বলল, জানি না। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। রাজদীপ আকাশকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা হেঁটে যেতে থাকলো। দিঘি বিছানা ছেড়ে উঠেছে আধা ঘন্টা হয়েছে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে স্নান করে বের হয়েছে মাত্র। তোয়ালে দিয়ে চুল আলতো করে মুছতে লাগলো সে। তখনই রুমমেটের মেয়েগুলো একে একে এসে উপস্থিত। পাশের রুম থেকেই কয়েকজন এসে পড়েছে দিঘির সাথে কথা বলতে। একজন এসে বলল, দিঘি, তোমার জন্য ভালোই হলো। এসব কথাবার্তা থেকে বেঁচে গেলে না হলে কি যে হতো। পুরো বিশ্ববিদ্যালয়ে তোমার নামে কথা হতো। দিঘি ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করল, কি হয়েছে বাইরে? অস্মিতা এসে বলল, রাজদীপ ভাইয়া মিনি নামের এক মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। মিনি বলছিল ভাইয়ার তুমি আর ওই মেয়ে নিজে সহ কয়েকজনের সাথে রিলেশন রয়েছে।
সেগুলোর প্রমাণস্বরূপ কিছু ফটো আর ভিডিও নিয়ে এসেছিল। এই নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। মানুষ ভাইয়াকে খারাপ ভাবতে থাকে। এরপর আরও কি সব কথাবার্তা চলে। শেষমেশ জানা যায় রাজদীপ ভাইয়া তার পূর্ব প্রেমিকা মিনির সাথে বিয়ে করবে। দিঘি কিছুই বুঝতে পারছে না। অবিশ্বাসের সাথে সে জিজ্ঞেস করল, আবু মিনি কে? আর মিনি পূর্ব প্রেমিকা মানে? নর্মালি এই এলাকার সবাই জানে যে মিনি রাজদীপ ভাইয়াকে পছন্দ করে আর তার পেছনে পেছনে সারাক্ষণ ঘুরতে থাকে। আর মিনি সব সময় বলে বেড়ায় যে রাজদীপ ভাইয়া তাকে ভালোবাসে, তাদের নাকি খুব দ্রুতই বিয়ে হবে। এখন সে কথা সত্যি বলে নাকি মিথ্যা এসব বিষয়ে আমি কিছুই জানি না। তাছাড়া কথাটাকে মিথ্যাও ধরা যায় না, কারণ ভাইয়া কখনো এই ব্যাপারে অস্বীকার করেননি। এটা নিয়েই আজকে কথা উঠেছিল, তারপর একদম শেষে জানা যায় যে দ্রুত আমরা তাদের বিয়ে খেতে যাচ্ছি। দিঘি বড় বড় নয়নে অস্মিতার দিকে তাকায়। মেয়েটা কি সব বলল? দিঘির বিশ্বাস হলো না রাজদীপ তো শুধু তাকেই ভালোবাসে। তাহলে এই মিনি আর এসব ঘটনা কোথা থেকে উঠে আসলো? একে অপরের সাথে কথাবার্তা শেষে অন্য রুমের মেয়েরা রুম হতে প্রস্থান করল। দিঘির চোখ মুখে ভয়ে ফুটে উঠেছে। বিছানায় বসে চাদর খামচে ধরেছে সে। চোখ দুটো ক্রমান্বয়ে লাল হতে থাকল। পারুল এগিয়ে এসে দিঘির কাছে বসল। বলল, দিঘি, হুমুম, আমার মনে হয় কি রাজদীপ ভাইয়া তোমার রেপুটেশন বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে। আসলে এটা আমার মনের কথা না। আমি এই খবরটা পাড়ার এক বন্ধুর থেকে নিয়েছি। বন্ধুটা এই শহরের বাসিন্দা, আর ভাইয়ার কাছাকাছি থাকার চেষ্টা করে। ভেতরের অনেক খবরাখবর সে জানে। তো রাস্তায় দেখা হয়ে গেল। তখন বলল সে এই কথা। দিঘি শান্ত হলো। মাথা নাড়িয়ে বলল, বুঝতে পেরেছি। তোমাকে অনেক ধন্যবাদ। দিঘি বিছানা থেকে উঠে নিজের ফোনটা খোঁজায় ব্যস্ত হয়ে পড়ল। শেষে বালিশের নিচে ফোনটা পাওয়া গেল। ফোনটা হাতে নিয়ে দিঘি বারান্দায় চলে গেল। ফোন খুলে দেখল রাজদীপ কয়েকবার তাকে ফোন দিয়েছে। কিন্তু দিঘি বুঝতে পারল না এটা সে আগে কেন দেখেনি। রাজদীপকে কল করতে লাগলো দিঘি। কিন্তু এখন আবার রাজদীপের ফোনে কল ঢুকছে না। দিঘি বুঝতে পারল না কি করা উচিত। রাজদীপ দিঘিকে বাঁচানোর জন্য হলেও তো এটা করতে পারে না। কেন করবে যাকে পছন্দ না তাকে বিয়ে? দিঘির শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো, তাও একনাগাড়ে কল করা থামালো না। প্রায় 60 বারের মতো কল দেওয়ার পর রাজদীপ কলটা রিসিভ করল। দিঘি সাথে সাথেই বলল, তুমি মিনিকে কেন বিয়ে করবে, রাজদীপ? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? রাজদীপ ম্লান কণ্ঠে বলল, হম, তোমার সাথে পরে কথা বলছি। আপাতত খুব ডিস্টার্বড আছি। মাথা টাথা ঠিক নেই। নিজেকে ঠান্ডা করে নেই, পরে কল করব। দিঘির পরের কথাটি শুনতে পেল না রাজদীপ। দিঘি কান থেকে ফোন নিজের চোখের সামনে নিয়ে হতবাক নয়নে তাকিয়ে রইল। যেই আশা নিয়ে রাজদীপকে ফোন করেছিল, যেই উত্তরটা জানার জন্য মরিয়া হয়ে এতবার রাজদীপের নাম্বার চাপছিল, সেই উত্তরটা পেল না সে। লোকটার এইটুকু কথায় দিঘির মন ভরল না। আরো বিষাদময় হয়ে উঠল চোখের সাদা অংশ। মনটা হঠাৎই আর্তনাদ করছে। দিঘি বারান্দায় মেঝেতে বসে পড়ল। নির্জন নিজের মেসের রুমে বসে টিভি দেখছে আর মুড়ি চিবোচ্ছে। সকালের খবর তার ওখানে গেছে। দিঘির সম্পর্কে খোঁজও লাগিয়েছে নির্জন। দিঘি মেয়েটার সব নারী নক্ষত্র খুঁজে বের করেছে এক নিমিষেই। এমনকি নির্জনের কাছে এটাই মনে হচ্ছে রাজদীপ হয়তো দিঘিকে ফাঁসাতে গিয়ে নিজেই নিজের জালে ফেসে গেছে। দিঘির বাবার সাথে রাজদীপের কানেকশন কি সেটা পুরোপুরি বুঝে গেছে সে। মৃদু হাসল নির্জন। আবার এক মুঠো মুড়ি মুখে পুরে নিল। কালকে সকাল সকাল রাজদীপের অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছিল সে। এখনো কোনো খবর আসেনি। তবে নির্জন ভাবছে চাকরিটা হলেও হয়ে যেতে পারে, কারণ ইন্টারভিউ বেশ ভালোই হয়েছে। এছাড়া রাজদীপ তো বলেছিল সে নিজে নির্জনের ব্যাপারটা হ্যান্ডেল করছে। আবার আজকে পুলিশ অফিসার ফোন দিল, বলল সেদিনের চোরগুলো এদিকটায় আসেনি, অন্য শহরের দিকে গিয়েছে। নির্জন ফোন রেখে বেশ খানিকক্ষণ হেসেছিল। সত্যি বলতে নির্জনের কোনো কিছুই চুরি হয়নি। সবকিছুই লোক দেখানো এটেনশনের জন্য করেছিল, যাতে রাজদীপের কাছাকাছি যাওয়ার সুযোগ সে পায়। তারপরও পুলিশ কিসের ইনভেস্টিগেশন করেছে আর কিসের ভিত্তিতে এসব কথা বলেছে সেটা ভেবেই খুব হাসি পাচ্ছে তার। চাকরিটা পেলে রাজদীপের কাছাকাছি থাকার সেই সুযোগটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। চলবে। গল্প তোমার চোখে আমার সর্বনাশ, ৫ম পর্ব। লেখা মৌমিতা মৌ।